হ্যাঁ, সিলেক্ট বলেন। বলছি। আমি এই মাত্র জয়েন করলাম, একটা ইয়ে ছিলাম। এই বইটা কোন বইটা এটা? এইটা হ্যাঁ। দাঁড়ান, আমি আবার প্রথম থেকে শেয়ার করতেছি। হ্যাঁ, জাস্ট একটু আমাকে বইয়ের নামটা দিলে। এটা হলো ওয়ার্ল্ডম্যানের একটা বই। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে কিনা সব? হ্যাঁ, আপনারা একজন একটু রেসপন্স করেন, তাহলে পরে আমি বুঝতে পারবো যে আপনারা দেখতে হ্যাঁ, পাচ্ছেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই আমাদের পেইনের বই আছে অনেক, 50-60টা বই। হ্যাঁ, এখন এই 50-60টা বই পড়তে গেলে হবে কি, আমরা কোনোটাই মানে ইয়ে করতে পারবো না, আত্মস্থ করতে পারবো না। এর ফলে হবে কি, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারবো না। এখন কমন যে পেইন নিয়ে রোগীগুলো আসে, আনকমন, এরপরে আপনারা কমন গুলা যদি পারেন, মানে আমি পড়াই হলো কি, আমার পড়ানোর ধরন হলো আমি হেড টু টো পুরাটা পড়াই, যে মাথার থেকে কি কিসের ব্যথা নিয়ে রোগী আসতে পারে, হিস্ট্রি কিভাবে নিতে হয়, ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, তারপরে আপনার ডায়াগনোসিসে কিভাবে পৌঁছাবেন, ওই জায়গায় কি দিয়ে চিকিৎসা করতে হয়, এরপরে কোনো আমাদের ইন্টারভেনশনের অপশন আছে কিনা, এইভাবে আমি হলো হেড টু টো পড়াই। এখন এই বইটাতে আমি মেইনলি এই কোর্সটা ডিজাইন করছি এই বইয়ের মতো করে, এর থেকেও আরো কিছু কিছু ইয়ে বেশি দেওয়া আছে। এই বইটা আপনারা দেখবেন, এই বইটা আমি শেয়ার করে দেবো। এই বইটার মধ্যে দেখেন আপনার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো আছে হলো হেডেক থেকে শুরু করে আমাদের ইয়েটাও দেখবেন যে আমরা এই কোর্স ম্যাটেরিয়াল যে সাজাইছি, এটা হেডেক থেকে শুরু করছি। মানে ওই প্রথমে আছে হলো যে আপনার পেইনের একটু বেসিক ফিজিওলজি টজি লেকচার, তারপর আছে হিস্ট্রি টেকিং, তারপর থেকে আছে হলো যে হেডেক থেকে শুরু করে একদম আপনার লাস্ট ক্লাসটা দেখবেন, দেখেন হেডেক, তারপর ফেসিয়াল পেইন, নেক অ্যান্ড ব্র্যাকিয়াল প্লেক্সাস নিয়ে আছে, তারপর শোল্ডার, এরপরে আপনার আছে হলো শেষের দিকে আসে দেখেন যে আমাদের এই টো মানে ফুট পেইন নিয়ে আছে। হ্যাঁ, এই বইটার মতো করে এখানে যে 123-24টা টপিক আছে, এই 123-24টা টপিক সব তো পড়ানো সম্ভব না, কিন্তু আপনার বেশিরভাগ ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং এই বইটাকে আমি মোটামুটি মানে ফলো করলেই দেখবেন যে আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন। এর সাথে আপনাদের হলো কিছু পড়তে হবে অ্যানাটমি, অ্যানাটমি পড়ে আর কিছু হলো ফিজিওলজি পড়তে হবে। এগুলা পড়লে আপনারা সবাই আশা করি এই যে ইয়েটা আছে, ইডিপিএম পরীক্ষা বলেন কিংবা এফআইপিপি পরীক্ষা যারা দিতে চান, সবাই আপনারা ক্লিয়ার আপনি করে এটা ফেলতে কি পারবেন। পিডিএফ ফর্মটা আমাদের দিয়ে দিবেন? এখন আমরা হলো এই বইটা আমি পরে শেয়ার করে দেবো। আমাদের লাস্ট দিনের যে লেকচার গুলা, এইটা রিক্যাপ করব। হ্যাঁ, আমি প্রত্যেক ইসেই হলো আপনার একদিন একটা ফিজিক্যাল ক্লাস নিব, সপ্তাহের মাঝখানে ওইটা আমি আবার রিক্যাপ করব। এবং যারা যে অনলাইনে কিছু আছে অনলাইনে তাদের জন্য ইয়ে করবো। আর আপনারা যেটা করবেন, আপনারা হলো আহ, যারা যারা পারেন, আমি ঈদের পরেই ইয়ে মোটামুটি সবার সাথে একটা ইয়ে করে যে কারা কোন দিন পারেন এইভাবে 3 দিন 3 দিন করে আপনারা আসবেন। আসলে সুবিধা হবে কি,
যে আমি কিভাবে ডায়াগনোসিস করি এই ইয়েগুলা। আর ইন্টারেস্টিং কেস আমি সবসময় বলি, যেগুলো আমি ডায়াগনোসিস করি এবং ইন্টারভেনশন যেভাবে মানে করি, কিভাবে পৌঁছালাম ডায়াগনোসিসে, এটা তো গুরুত্বপূর্ণ। পৌঁছাতে যদি পারেন তাহলে পরে আপনারাও সবাই ইন্টারভেনশন পারবেন। আমি যদি বলে দিই যে আপনি এই রোগীর এই ডায়াগনোসিস, এবার আপনি এটা করেন, তাহলে দেখবেন আপনারা সবাই পেরে গেছেন। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে আপনারা পারবেন না যেটা ডায়াগনোসিস কিভাবে করতে হয় এইটা নিয়ে আপনারা প্রথম দিকে হলো একটু ইয়ে হবেন, মানে শেখি থাকবেন। আচ্ছা, আমাদের গত দিনে যারা আহ, ছিলেন না তাদের জন্য এটা হলো যে আহ, গত দিনে আমরা পড়ছি হলো ক্রনিক পেইনের প্যাথোফিজিওলজি, আর হলো আর পড়ছি হলো আমরা ক্রনিক পেইনের প্যাথোফিজিওলজি, আর একটা পড়ছি হলো হিস্ট্রি টেকনিক। হ্যাঁ, এই দুইটা লেকচার আমি আজকে আবার দ্রুত বলবো। আপনারা একটু শুনবেন যে কিভাবে কিভাবে জাস্ট ইয়ে করে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি কি কি বলি সেটা শুনবেন। আর আমার এই কন্টেন্টও এত বেশি রিচ না, যা লেখা আছে এগুলা দিয়ে খুব বেশি ইয়ে হবে না। আমাদের উদ্দেশ্য থাকবে হলো কিভাবে আমরা একটা রোগীর ডায়াগনোসিস করতে পারি মেইনলি। হ্যাঁ, অ্যাকুট আর ক্রনিক পেইন কি এটা আপনারা জানেন যে 3 মাসের উপরে যদি হয় পেইন, অথবা যে একটা কোনো ট্রমা অথবা একটা টিস্যু ইনজুরি হলো, সেটা হিলিং এর যে ইউজুয়াল টাইম সেটা যদি পার হয়ে যায়, হ্যাঁ, সেটা পার হওয়ার পরেও যদি ইয়ে না ঠিক হয়, পেইনটা পারসিস্ট করে, হ্যাঁ, পেইন পারসিস্ট করলে তখন সেটার ডায়াগনোসিস হবে হলো ক্রনিক পেইন। আর অ্যাকুট পেইন তো আপনারা জানেনই, অ্যাকুট পেইন হলো কি আহ, যেগুলো আপনার সার্জারির পরে হয় কিংবা ট্রমাতে বা যে কোনো ইসে, যে যেটার এখনো টিস্যু হিলিং হয় না, এরকম অ্যাকুট পেইন সবসময় কি, অ্যাকুট পেইন সবসময় হলো এটা একটা ফিজিওলজিক রেসপন্স, যেটা যে আন্ডারলাইং একটা প্যাথোলজি আছে সেটাকে জাস্ট মানে প্রেজেন্ট করে, সেটাকে জাস্ট হলো আহ, মানে সেটার ফিচার হিসেবে অ্যাকুট পেইন নিয়ে রোগী আসে। আর ক্রনিক পেইন ইটসেলফ এটা একটা প্যাথোলজি। হ্যাঁ, ক্রনিক পেইন কিন্তু এরকম না যে ক্রনিক পেইন আমাদের একটা আগে যেরকম করছিলাম পেইন হলো একটা সিমটম, যে এর নিচে নিশ্চয়ই একটা রোগ আছে। ক্রনিক পেইন নিজেই একটা রোগ, ঠিক আছে। এখন আমরা যারা পেইনের প্র্যাকটিস করব, রোগী যদি আমাদের কাছে কোনোদিন বলে কমপ্লেইন করে যে আমার ব্যথা আছে, তার মানে রোগীর ব্যথা আছে, এটা কখনোই আমরা ডিনাই করব না। পেশেন্টের হ্যাঁ, কমপ্লেইনকে আমরা ডক্টর ডিনাই ভালো করব আছে। না। হ্যাঁ ভাই বলেন। কারো কোনো ইয়ে থাকলে লিখেও দিতে পারেন। হ্যাঁ, তারপর পেইন সিগন্যালিং হলো হয় 4টা স্টেপের মাধ্যমে: ট্রান্সডাকশন, ট্রান্সমিশন, মডুলেশন এন্ড পারসেপশন। এগুলো আমরা সবাই জানি এবং পরীক্ষায় এগুলো আসে। হ্যাঁ, আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো শিখে ফেলবেন পরীক্ষায়, যে ট্রান্সডাকশন কিভাবে হয়, ট্রান্সমিশন কিভাবে, মডুলেশন কিভাবে, পারসেপশন কি হয়। আরেকটু জিনিস পড়তে হবে পেইনের ফিজিওলজি থেকে, সে হলো পেইনের রিসেপ্টর গুলা। হ্যাঁ, সোডিয়াম রিসেপ্টর নিয়ে রিসেন্টলি অনেক কাজ হয়েছে। সোডিয়ামের কতগুলা রিসেপ্টর আছে এবং সেগুলার কোনগুলাতে পেইনের কি চেঞ্জ হয়, এগুলো আপনারা একদম থ্রলি পড়ে ফেলবেন। এইটা পড়বেন হলো আপনারা ওই যে ইয়ের একটা বই দেই আমি, আহ, আহ, রাজেশ গুপ্তার বইয়ে বেসিকটা আছে। হ্যাঁ, আর পেইনের যে রিসেপ্টর গুলা, এই রিসেপ্টর গুলা সম্বন্ধে কিছু রিভিউ আর্টিকেল আছে, এগুলাও আপনারা পড়তে পারেন। যদি চান আমি শেয়ার করবেন সেগুলো। Those components are collectively comprises of pathway from onset of pain at the time of initial tissue injury to its final processing in the brain. Generally, the peripheral nervous system is the site for transduction and transmission, while the central nervous system (CNS) is the site for modulation and reception, মানে পারসেপশন আর কি। ট্রান্সমিশন কি আপনারা জানেন, ট্রান্সমিশন হলো এগুলা নিয়ে আমি বেশি বলতে চাই না। ওকে, বোধহয় একটু ইয়ে হচ্ছে, ইস্তেক ভাই বলছে সবাইকে মিউট করে দিতে, আমি মিউট করে রাখতেছি। আপনারা যখন কথা বলেন কিংবা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এটা একটু মানে নিজেরা একটু আনমিউট করে নেন। হ্যাঁ, আচ্ছা। এখন পেইনের যে ট্রান্সমিশন, এটা শুরু হয় হলো নোসিসেপ্টর থেকে। হ্যাঁ, ট্রান্সমিশন ইনভলভ সেন্ডিং নোসিসেপ্টিভ ইনফরমেশন আপ স্ট্রিম টু দ্য মেন। মানে ট্রান্সমিশনটা শুরুই হলো আপ স্ট্রিমে, পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে। ওয়ান্স দ্য সিএনএস ট্রান্সফরমেশন ইজ দ্য প্রসেস অফ বায়োলজিক্যাল মডুলেশন অফ দ্য সিগন্যাল।
এখন যে মডুলেশনটা, পেইনের মডুলেশনটা পেরিফেরিতে হয়, সেন্ট্রালে হয়। এখন পেইনের মডুলেশনটা দুই ধরনের হতে পারে। একটা হলো এইটা পেইনকে অ্যাম্প্লিফাই করতে পারে, অথবা যে পেইনটা আপনার পেরিফেরি থেকে আহ, ইয়ে হলো, ইনিশিয়েশন হলো, সেই পেইনটাকে সে আহ, হয় মডিফাই করবে, অথবা এটা মডিফাই করে এটা বাড়াবে, অথবা এটা কমায় ফেলতে পারে। ফাইনালি পারসেপশন ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য সিগন্যাল বাই কগনিটিভ অ্যান্ড ইমোশনাল রেসপন্স ইন দ্য ব্রেন। ব্রেনের কিন্তু যে কগনিটিভ কিছু এরিয়া আছে কগনিটিভ ফাংশনের জন্য, আর ইমোশনাল কম্পোনেন্ট আছে ব্রেনের, হ্যাঁ। এই দুইটাই প্রসেসিং হয় হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একদম মানে সিএনএস এ গিয়ে, স্পাইনাল কর্ডে হয় না। হুইচ কনসিডার কনটেক্সট, পাস্ট এক্সপিরিয়েন্স এন্ড এক্সপেকটেশন। যেটা বলছিলাম যে বাচ্চাদের পেইনের এক্সপিরিয়েন্স থাকে না বলে এরা পেইন বুঝতে পারে না। প্রথমে এরা পেইন মেমোরি থাকে না, পেইন মেমোরি হওয়ার পরে বাচ্চা বুঝতে পারে যে এইটাতে আমার এরকম ব্যথা পাবো। নসিসেপ্টর কি? নসিসেপ্টর হলো সেন্সরি নার্ভ রিসেপ্টরস দ্যাট রেসপন্ড টু নক্সা স্টিমুলাই। পলিমোডাল নসিসেপ্টর আছে, এগুলা এমসিকিউ তে আসে। পলিমোডাল নসিসেপ্টর, কোনগুলা পলিমোডাল নসিসেপ্টর? স্পেশালাইজড নিউরন দ্যাট রেসপন্ড টু কেমিক্যাল, মেকানিক্যাল and heat stimuli and promote neurogenic inflammation by neuropeptide release. Spontaneous discharge কিভাবে হয়? Action potential that are generated without any exogenous stimulus. এটার স্পন্টেনিয়াস ডিসচার্জের একটা উদাহরণ হলো যে আমাদের ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে, তারপর পোস্ট হারপেটিক নিউরালজিয়া, এগুলাতে স্পন্টেনিয়াস ডিসচার্জ হয়। মানে যে কোনো নিউরোপ্যাথিক পেইনেই ইউজুয়ালি স্পন্টেনিয়াস ডিসচার্জ হয়। অ্যালোডাইনিয়া ক্যারেক্টারাইজড বাই পেইন ইন রেসপন্স টু নন পেইনফুল স্টিমুলাই। এগুলো সংজ্ঞা শিখে ফেলবেন। অ্যালোডাইনিয়া কি, হাইপারঅ্যালজেসিয়া কি, নক্সাস স্টিমুলাস কোনগুলা, কোনটা নক্সাস স্টিমুলাস, পেরিফেরাল সেন্সিটাইজেশন কি। প্রসেস বাই হুইচ দ্য থ্রেশহোল্ড ফর অ্যান অ্যাকশন পোটেনশিয়াল ইজ লোয়ার্ড। পেরিফেরাল স্টিমুলেশন হলো যে রিপিটেড পেইনে, অথবা যদি কোনো কারণে আমাদের যে নসিসেপ্টরের থ্রেশহোল্ডটা কমে যায়, পেইনের পারসেপশন, পেইনটা পারসিভ করার থ্রেশহোল্ডটা যদি তার কমে যায়, যে কোনো সাব থ্রেশহোল্ড একটা স্টিমুলাসে যদি আমাদের নসিসেপ্টর স্টিমুলেটেড হয়, তখন আমরা বলবো যে এটা পেরিফেরাল সেন্সিটাইজেশন হয়েছে, হ্যাঁ। Nociceptor key, the fundamental unit for the first step along the pathway of transmission is the nociceptor. Nociceptor is a neuronal receptor that sense noxious stimuli. Those specialized neurons are sensitive to three types of injurious stimuli like mechanical, thermal, and chemical, and are continuously communicating with immune, inflammatory, vascular, and local cells to respond to any changes in tissue chemistry, extracellular matrix, and other neuronal, endocrine, and systemic byproduct. ট্রান্সমিশন নার্ভ ফাইবার, ট্রান্সমিশন নার্ভ ফাইবারের যে ট্রান্সমিশন হয়, তিন ধরনের ফাইবার এই পেইনকে ট্রান্সমিট করতে পারে: এ বিটা, এ ডেল্টা, আর সি। এ বিটা, এ ডেল্টা, আর সি, এই তিন ধরনের ফাইবার পেইনকে ট্রান্সমিশন করতে পারে। বাকিগুলা কিন্তু পেইন ট্রান্সমিশন করে না। আর মনে রাখবেন পরীক্ষায় আসে, এ বিটা হলো শুধুমাত্র সে মানে প্যাথোলজিক্যাল কন্ডিশনে এ বিটা ফাইবার গুলা পেইনকে ট্রান্সমিট করে। এ বিটা ফাইবার ইউজুয়ালি পেইনকে ট্রান্সমিট করে না। দোজ ফাইবার ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ mechanical nociceptor, mechanothermal nociceptors, and polymeric nociceptors, which respond to mechanical, chemical, and thermal noxious stimuli. এ বিটা নার্ভ ফাইবার predominantly conveys signal of light touch and pressure. এগুলা পরীক্ষায় জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করছিল যে এই লাইট টাচ, প্রেসার, এগুলা কোন ফাইবারের দিয়ে ট্রান্সমিশন হয়। আবার ইন প্যাথোলজিক্যাল কন্ডিশন আসলে পরীক্ষার সময় হয় কি, যে ওনারা খুবই, ইউরোপিয়ানরা খুবই স্পেসিফিক, মানে কোন কথাটা জিজ্ঞেস করবে আপনার, আপনি মানে ওই আপনি যা আনসার দিচ্ছেন তার ভিতর থেকেই সে আর একটা কোশ্চেন করে বসে। তবে ওরা খুবই ভালো এক্সামিনার, এবং মানে আপনাকে ফিল করানোর উদ্দেশ্যে করে না, ওভারঅল ওরা জাজমেন্ট করে। আপনি 60% পারলে আপনি পাস, যদি আপনি 60%-এর কম পারেন তাহলে ফেল হবে। 60% আপনারা সবাই পারবেন, মানে যারা এই ইয়েগুলা শুনবেন একজনও ফেল করবেন না। ইডিপিএম পার্ট 1, পার্ট 2 সবাই পাস করবেন আমার ধারণা। মানে আমি তো এগুলা, এর সাথে একটু আপনাদের অ্যানাটমি পড়তে হবে, একটু পেইনের ইন্টারভেনশন গুলা শিখতে হবে, তাহলে সবাই পাস। এমবিবিএস লেভেলের মতো, এমবিবিএস এ যে পরীক্ষা হয়েছে ওই রকম ফিজিওলজি, তারপর ফার্মাকোলজি পারলে আপনারা সবাই পেইনের পরীক্ষাগুলো পাস করবেন। আর ইউরোপিয়ানরা সবসময় হলো এভিডেন্স বেসড পড়াশোনা করে। ওরা পড়াশোনাগুলা মানে আপনি ওই হিরোইক কোনো কিছু শুনতে চায় না, যে আপনি একদম অনেক ভালো পারছেন, খুব পারছেন, এরকম শুনতে চায় না। আপনাকে পারতে হবে, মানে সেফ হতে হবে। আপনি জানেন কিনা জিনিসটা, এটা ওরা জানতে চায়। এ বিটা nerve fiber are the largest and fastest nerve fiber covered by a dense myelin sheath. Those nerve fibers generally terminate in encapsulated non-nociceptive endings such as Pacinian corpuscle, Meissner's corpuscles, and sometimes
terminate as free nociceptive nerve ending. First pain কোনগুলা ফার্স্ট পেইন, কোনগুলা সেকেন্ড পেইন বা স্লো পেইন। ফার্স্ট পেইন হলো শার্প এন্ড পিকিং পেইন দ্যাট ইজ জেনারেটেড বাই অ্যাক্টিভেশন অফ দ্য নসিসেপ্টর কন্ডাকশন বাই এ বিটা ফাইবার। বলছে ফার্স্ট পেইন হলো এ ডেল্টা ফাইবার দিয়ে, এ বিটা না, এ ডেল্টা ফাইবার দিয়ে যেগুলা শার্প পিন পিক, এগুলা হলো এ ডেল্টা ফাইবার দিয়ে এই পেইন গুলা সেন্সেশন গুলা ক্যারি করবে। এই ডেল্টা ফাইবার আর ফার্দার ডিভাইডেড ইনটু টু টাইপস, টাইপ 1 এন্ড টাইপ 2 নসিসেপ্টর। এগুলো আপনারা এত কঠিন করে মনে রাখার দরকার নাই, আপনারা জাস্ট বেসিক জিনিসগুলা খালি মনে রাখেন যে এ ডেল্টা ফাইবারের দুই প্রকারের আছে, টাইপ 1 টাইপ 2, এইটুকু মনে রাখলেই হবে। তারপরে যে হাই থ্রেশহোল্ড মেকানিক্যাল নসিসেপ্টর, লো থ্রেশহোল্ড মেকানিক্যাল নসিসেপ্টর এগুলো আছে, হিট থ্রেশহোল্ড এগুলা ওই বইয়ে আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন কিসের বইয়ে, মানে এত কঠিন করে পড়া লাগবে না, জাস্ট পরীক্ষার আগে উল্টাবেন। Second pain কোনগুলো dull and burning pain that result from activation of the slowly conducting C fiber. The majority of the unmelanated C fiber are polymodal carrying painful stimuli arising from both chemical and noxious stimuli. C fiber গুলা কি, এগুলা পলিমডাল টাইপ, এগুলা কি কি করে আপনার বোথ পেইনফুল স্টিমুলাই, কেমিক্যাল বা নক্সাস স্টিমুলাই দিয়ে যে পেইনফুল স্টিমুলাই মানে যে পেইনটা অ্যারাইজ হবে কেমিক্যাল বা নক্সাস স্টিমুলাই দিয়ে, দুইটাকেই সে ক্যারি করতে পারে। এটা হলো সি ফাইবার। এই জন্য সি ফাইবার কি বলছে, পলিমোডাল হচ্ছে, সি ফাইবার পলিমোডাল, ঠিক আছে। এটা সব ধরনের পেইনকেই সে ক্যারি করতে পারবে। এইখানে পেইনের পাথওয়ে গুলাকে জাস্ট সিম্পলিফাইড করে দেখানো হয়েছে। আপনারা জানেন যে তিন মানে একটা পেইন পাথওয়েতে তিন সেট সেল থাকবে। একটা হলো আপনার পেরিফেরি থেকে ওই যে ফ্রি নার্ভ এন্ডিং থেকে শুরু হবে, এইটার সেল বডি থাকবে ডরসাল রুট গ্যাংলিয়াতে, সেইখান থেকে এটা সিনাপস করবে হলো ডরসাল হর্নে। ফার্স্ট অর্ডার নিউরন শেষ ডরসাল হর্নে, সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে ডরসাল হর্ন থেকে, এবং আপনার এইখানে যে আমাদের রেক্স ল্যামিনা আছে, রেক্স ল্যামিনা 1, 3, 5 এগুলাই মেইনলি হলো পেইন ফাইবার গুলা এগুলাতেই টার্মিনেট করে। ফার্স্ট অর্ডার নিউরন গুলা 1, 3, 5 এগুলো মনে রাখবেন একটু। রেক্স ল্যামিনার কোনগুলা 1 থেকে 10 পর্যন্ত আছে, 1, 3, 5 এগুলা হলো আমাদের পেইনের জন্য মেইনলি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে আপনার ডরসাল হর্ন থেকে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে, সেল বডি থাকে সেকেন্ড অর্ডার নিউরনের সেল বডি থাকে হলো ডরসাল হর্নে, সেখান থেকে সিনাপস করবে, সিনাপস করে জাস্ট এই একজনটাকে সে সেম লেভেলে দিতে পারে, ডিকাসিড করে দিতে পারে, অথবা 1-2 লেভেল উঁচু উপরে গিয়ে অথবা 1-2 লেভেল নিচেতে গিয়ে সে স্পাইনোথ্যালামিক ট্রাক্ট হিসেবে সে পাঠায় দেয়। পাঠায় দিয়ে সে শেষ হবে কোথায়, সেকেন্ড অর্ডার নিউরন শেষ হবে হলো থ্যালামাসে গিয়ে। থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন শুরু হয় এবং থার্ড অর্ডার নিউরনটা শেষ হয় হলো আমাদের কর্টেক্সে গিয়ে, সোমাটোসেন্সরি কর্টেক্সে গিয়ে। হ্যাঁ, এখন এই যে সেকেন্ড অর্ডার নিউরন গুলা যাওয়ার সময় করে কি, ব্রেন স্টিম আর মিড ব্রেন এই এরিয়া গুলাতে কিছু নিউক্লিয়াস আছে, যেগুলো আমাদের এই যে পেইনের ইমোশন, তারপর আমাদের অ্যারাউজাল, পেইনের যে ইমোশনাল কম্পোনেন্ট এইগুলাকে নিয়ন্ত্রণ করে যে নিউক্লিয়াই গুলা, সেইগুলা থাকে হলো আমরা আপনাদের এই আমাদের মিড ব্রেন আর হলো পন্সের এই এরিয়াতে। সে সে তাহলে কিভাবে ইনফরমেশন পাবে যে আমার পেরিফেরিতে একটা ব্যথা শুরু হয়েছে, সে ইনফরমেশন পায় হলো এই যে কোলাটেরাল যে ইয়ে থাকে মানে ফাইবার গুলা, এই ফাইবার গুলা সেকেন্ড অর্ডার নিউরন কি করে, কোলাটেরাল ফাইবার দিয়ে ইনফরমেশন দিয়ে যায়, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, পেরিয়াকুইডাক্টাল গ্রে, সেই সব জায়গায় ইনফরমেশন দিয়ে যায়। তারপর ওইখান থেকে আবার ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে অথবা ইন্টারনিউরনের মাধ্যমে এই পেইনটাকে সে মডুলেট করার ট্রাই করে। ঠিক আছে, জাস্ট এগুলা মানে আপনারা একটু দেখবেন যে অ্যাসেন্ডিং পাথওয়ে এগুলা কি কি। পরীক্ষা এগুলা কিন্তু যারা ইয়ে পরীক্ষা দিবেন আর কি, সেকেন্ড পার্ট পরীক্ষা দিবেন, ফার্স্ট পার্ট পরীক্ষা দিবেন, তাদের প্রত্যেকের জন্য এই পেইনের পাথওয়ে গুলা কোন কোন ট্র্যাক দিয়ে পেইন যায়, মানে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কি কি আছে, ডিসেন্ডিং ট্র্যাক্ট কি কি আছে, প্রত্যেকটা ট্র্যাক্টের নাম আপনারা জানবেন, এবং কোন ট্র্যাক্ট কি কি ইনফরমেশন ক্যারি করে এগুলো আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা কি কি আছে, ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলা কি কি আছে, ঠিক আছে। নার্ভের ফাইবার গুলা কি কি টাইপের নার্ভ ফাইবার আছে, এগুলা সব একদম মানে মুখস্থ। এইটা বই থেকে নেওয়া সরাসরি, একদম দেখেন বইয়ে মানে বলা হয়েছে কিভাবে একটা শুধুমাত্র ট্রাইজেমিনাল নার্ভের মানে ফেসিয়াল যে আমাদের পেইন গুলা, এইগুলা যাবে পুরাটাই ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে, ঠিক আছে। আর আমাদের বাকি সব জায়গার পেইন যাবে হলো আমাদের ডরসাল হর্ন দিয়ে, ডরসাল হর্ন দিয়ে ফার্স্ট অর্ডার নিউরন হবে ডরসাল হর্ন দিয়ে,
ডর্সাল রুট গ্যাংলিয়াতে তার সেল বডি রেখে ডর্সাল হর্নে যাবে, ডর্সাল হর্ন থেকে ডিক অ্যাসিড করে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে উপরে যাবে, ঠিক আছে। Modulation of pain. Pain perception is modulated at several discrete area, including the dorsal root ganglia, spinal cord, dorsal horn, spinal cord, dorsal horn, reticular system of the brain, and cortical area of the brain. এগুলা পরীক্ষায় কিন্তু ইউরোপিয়ানরা যারা এক্সামিনার আসে ওরা একদম মানে কোথায় কোথায় জিজ্ঞেস করে পেইনের এই যে মডুলেশন কোথায় কোথায় হতে পারে। আপনি একদম সুন্দর করে ডরসাল হর্ন, ডরসাল রুট গ্যাংলিয়াতে আমরা সবসময় বলি না বইপত্রে, মানে কিছু বইপত্রে আছে কিছু বইপত্রে নাই, ওইটা যদি নাও পারেন আপনি বলবেন ডরসাল হর্ন থেকে শুরু হবে, রেটিকুলার সিস্টেম অফ দ্য ব্রেন স্টিম, cortical area of the brain এই সব জায়গায় হবে। dorsal horn lamina 5 receives convergent input from both A delta and A beta fiber। এই যে আমি বললাম না যে রেক্স ল্যামিনা 5 এইটাতে দুই ধরনের কনভার্জেন্ট ফাইবার থাকে, এ ডেল্টা আর এ বিটা ফাইবার। এ ডেল্টাতে কি করে শার্প পেইন কে ক্যারি করে, আর এ বিটা মেইনলি কি করে লাইট টাচ প্রেসার এগুলা ক্যারি করে। এখন আপনার গেট কন্ট্রোল থিওরি পড়ছিলাম না আমরা, এ বিটা ফাইবার হলো কি, এগুলা হলো মানে লার্জ ডায়ামিটার মাইলিনেটেড ফাইবার। এগুলাতে নার্ভের কন্ডাকশন যেহেতু মাইলিনেটেড, মাইলিনেশন মানে হলো জাস্ট হলো আপনারা বিদ্যুতের তার দেখছেন না, বিদ্যুতের তারে যদি ইনসুলেটর থাকে তাহলে হয় কি তারের মানে ওইটার কারেন্টের মানে ট্রান্সমিশন খুব ফাস্ট হয়। এই আপনার মাইলিনেশনের কাজও ট্রান্সমিশনকে ফাস্ট করে। এ বিটা যেহেতু কিছু বললেন কিনা আপনারা মানে যখন বলবেন তখন আনমিউট হবেন আর অন্য সময় একটু মিউটেড থাকবেন। এ বিটা ফাইবার গুলো যেহেতু ফাস্ট কন্ডাক্টিং ফাইবার, সে করে কি এই এ ডেল্টা ফাইবারকে বলে যে তুমি ভাই দুর্বল, তোমার কন্ডাকশন যাওয়া যাবে না। সে এ বিটা ফাইবারের পাথওয়েটাকে সে এস্টাবলিশ করে সেই ইন্টার নিউরন দিয়ে এ ডেল্টা ফাইবারের গেটটাকে সে ক্লোজ করে দেয়। এইটাই হলো গেট কন্ট্রোল থিওরি। এইটা হলো মেলজাক অ্যান্ড ওয়াল 1965 সালে এই গেট কন্ট্রোল থিওরি দিয়ে তারা নোবেল প্রাইজ পাইছিল, হ্যাঁ। এবং এই গেট কন্ট্রোল থিওরি দিয়েই কিন্তু আপনার এই যে টেন্স মেশিন টেশিন এগুলা আবিষ্কার হয়েছে। আপনি কারো যদি পেট ব্যথা হয় দেখবেন যে আপনি যদি তার পেটে যদি আপনি মেসেজ করে দেন হাত দিয়ে, ওই যে বাচ্চাদের পেট ব্যথা হলে মা মেসেজ করে দেয় না, এরা অবশ্যই তোর মনেই ওই গেট কন্ট্রোল থিওরিটা অ্যাপ্লাই করে। পেটে যদি মেসেজ করে দেওয়া হয় তাহলে পরে পেটের ব্যথাটা কমে আসে, কারণ ওই যে এ ডেল্টা ফাইবার দিয়ে সি ফাইবার দিয়ে যে ব্যথাগুলো যায়, এ বিটা ফাইবার করে কি ওই যে লাইট টাচ প্রেসার দিয়ে যাওয়ার কারণে ওই এ ডেল্টা ফাইবার আর সি ফাইবারের ট্রান্সমিশনকে সেই স্পাইনাল কর্ডে স্লো করে দেয়, এর ফলে ব্যথা কমে যায়, ঠিক আছে। ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে অরিজিনেটিং ইন দ্য অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, এসিসি, অ্যামিগডালা, হাইপোথ্যালামাস, reach the spinal cord via brainstem nuclei in the periaqueductal gray matter and ventral medulla and exhibit a tonic inhibition of central position neuron through release of norepinephrine, serotonin and endogenous opioid। আপনার ডিসেন্ডিং যে ইনহিবিটরি পাথওয়ের মূল মেকানিজম বিভিন্ন বইয়ের 10 পাতা পড়ে আপনারা মনে রাখতে পারবেন না। এই জায়গায় আমি যে কথাটা লিখছি খালি এই কথাটুকুই বলে দেবেন, এই কথাটুকু বললে আপনারা পাস, ঠিক আছে। যে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে এটা শুরু হয় হলো অরিজিনেট হয় হলো অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, অ্যামিগডালা এন্ড হাইপোথ্যালামাস, রিচ দা স্পাইনাল কর্ড। ডিসেন্ডিং ইনহিবিশন শুরু হয় এই জায়গাগুলোতে, এইটা রিচ করে স্পাইনাল কর্ডে ভায়া ব্রেন স্টিম নিউক্লিয়াই দিয়ে স্পাইনাল কর্ডে এরা আসবে। আসার পরে কি করে এরা পেরিয়াকুইডাক্টাল গ্রে ম্যাটার যেটা আর হলো রোস্টোভেন্ট্রাল মেডুলা, এইখানে এসে এরা হলো ইনপুট দেয়। এই জায়গা থেকে এই পেরিয়াকুইডাক্টাল গ্রে আর রোস্টোভেন্ট্রাল মেডুলা এই জায়গা থেকে তখন হয় কি সেন্ট্রাল প্রজেকশন নিউরন থ্রু রিলিজ অফ, এটা এক্সিবিট টনিক ইনহিবিশন অফ সেন্ট্রাল প্রজেকশন নিউরন। এরা তখন সেন্ট্রাল প্রজেকশন নিউরন দেয়। এই সেন্ট্রাল প্রজেকশন নিউরনের মাধ্যমে রিলিজ করে নরএপিনেফ্রিন, সেরোটোনিন এন্ড অপিওয়েড। তাহলে আমাদের সেন্ট্রাল যে সেন্সিটাইজেশন হচ্ছে শুরু হচ্ছে দেখেন সিঙ্গুলেট জাইরাস, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স থেকে, তারপর হলো অ্যামিগডালা হাইপোথ্যালামাস হয়ে এই প্রজেকশন গুলা ব্রেন স্টিম নিউক্লিয়াই হয়ে পেরিয়াকুইডাক্টাল গ্রেতে আসে। গ্রেতে এসে তখন কি করে গ্রে আর রোস্টোভেন্ট্রাল মেডুলা এইখানে এসে তখন তারা ওই যে প্রজেকশন নিউরন যেগুলো আছে, প্রজেকশন নিউরন মানে উপর থেকে নিচের দিকে কিছু প্রজেকশন ইনহিবিটরি নিউরন আছে, সেই টার্মিনাল গুলা থেকে এরা 3টা সাবস্টেন্সকে রিলিজ করবে, নরএপিনেফ্রিন, সেরোটোনিন আর হলো এন্ডোজেনাস অপিওয়েড। এই 3টাই করে কি ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে মানে পাথওয়েতে কাজ করে আমাদের ব্যথাটাকে কমায় দেয়। এই যদি এপিনেফ্রিনের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে কিন্তু ব্যথা কমে, তারপর যদি সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়ে তাহলেও ব্যথা কমে। এই জন্য দেখবেন যে আমাদের যে এই ওষুধ
ডেভেলপ করা হয়েছে, সরি এক মিনিট একটু আমি আরাম করে নিই। আমাদের যে ড্রাগ ডেভেলপ করা হয়েছে, এসএনআরআই, তারপরে হলো যে আপনার টিসিএ, এই ওষুধগুলাই যে এইভাবে কাজ করে, হ্যাঁ। সিলেক্টিভ সেরোটোনিন ইনহিবিটর, তারপরে আপনার হলো যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপর হলো যে ইসে নন সিলেক্টিভ মানে সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর, মানে এগুলোর কাজ সবগুলা মোটামুটি একইভাবে কাজ করে। সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর কি করে, যে এই আমাদের যে ভেসিকল গুলা থেকে যে আহ, এই আমাদের নিউরো ট্রান্সমিটার গুলা যে রিলিজ হয়, এগুলা তো আবার ভেসিকল গুলা এনগালফ করে, মানে প্রিসিনাপটিক যে রিসেপ্টর গুলা থাকে ওগুলাতে আবার এনগালফ হয়। এখন ইয়ে করে কি, সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর করে কি, সে ওই সিনাপসে এটার কনসেন্ট্রেশনটাকে বাড়ায় রাখে, সে ওইটাকে রিআপটেক হতে দেয় না। ঠিক আছে, এইভাবে হলো আপনার ব্যথায় সে কাজ করে। এইভাবে দেখবেন যে আমরা ডুলক্সিটিন দেই, অ্যামিটিপ্টালিন দেই, আমরা রোগীদেরকে বলি যে আপনারা ডুলক্সিটিন দিচ্ছি কিংবা অ্যামিটিপ্টালিন কিংবা নরটিপ্টালিন দিচ্ছি, আপনারা এটা রোগীকে বলে দেবেন, রোগীকে ফার্মেসি থেকে বলবে যে আপনার তো ব্যথার ওষুধ না দিয়ে আপনার ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে। তখন রোগী আপনার কথা না শুনে ওষুধ খাবে না, বলবেন যে এটা ব্যথার জন্য দেই না, এটা ঘুমের জন্য, মানে ব্যথার জন্য দিছি, ঘুমের জন্য না, আপনি ওষুধটা খাবেন। ঠিক আছে, এইগুলা হলো যে আমাদের মোটামুটি আহ এই ফার্স্ট লেকচারটা ছিল এটাই। এরপরে ভাইয়া আমার একটা কথা আছে। হ্যাঁ আপা বলেন। ওই যে আপনি বললেন অ্যানাটমি এবং ফিজিওলজি, আপনার লেকচার গুলো তো আমরা একটু গেলামই। এছাড়া যদি আমাদের স্পেশাল ভাবে কোনো অ্যানাটমি এবং ফিজিওলজি যদি পড়তে হয়, তাহলে কোন টপিকস গুলো কিভাবে পড়তে হবে একটু আমাদেরকে বলে দিলে মানে ভালো হইতো। মানে মেইনলি হচ্ছে ইডিপিএম পরীক্ষার জন্য যেগুলো লাগবে, আমার তো এখন এত বস হওয়ার দরকার নাই, জাস্ট পরীক্ষাটা পাশ করা। আর আপনি যেভাবে বলতেছেন ডায়াগনোসিস, সেটা তো ওইভাবেই। দাদা আপনার সাউন্ড আসছে না, সাউন্ড অফ মনে হয়। হ্যাঁ, যেটা বলতেছিলাম আমি, বলতেছিলাম যে অ্যানাটমি থেকে কি কি পড়তে হবে আমি মোটামুটি মানে এই যে ইসে, ও হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। অ্যানাটমি থেকে পেইন পাথওয়ে আমি যখন যে লেকচারটা হবে সেইটা থেকে অ্যানাটমিতে কি পড়তে হবে এইভাবে বলে দেবো আপা। আর ওভারঅল আপনাদের পরীক্ষার আগে আমি আবার মানে সবার আমি ক্লাস নিব। ঠিক আছে, কোনো ভয় নাই, আপনারা সবাই ফর্ম ফিল আপ করবেন। এটা স্যার আসলে বিশাল একটা সুযোগ তৈরি করছে আমাদের জন্য। আপনারা নিঃসন্দেহে পরীক্ষা দিবেন এবং সবাই পাশ করবেন, মানে কেউ মানে ভয় পাবেন না। আর 30,000 টাকা কোনো বিষয় না, আমার টাকা পয়সা নাই কিন্তু আমি পড়াশোনার পিছনে প্রচুর টাকা খরচ করি। 30,000 টাকা কোনো টাকাই না বলতে গেলে। আমি মানে এখন তো টুকটাক ইনকাম করি, যখন ইনকাম করিনি তখন আমি সব টাকা মানে এগুলোর পিছনে খরচ করতাম। আপনারা সবাই ফর্ম ফিল আপ করবেন, পাশ করানোর দায়িত্ব আমার। মানে এই অ্যানাটমির অংশ থেকে পড়তে হবে মেইনলি হলো আপনাদের পেইনের পাথ হয়ে অ্যাসেন্ডিং ট্র্যাক গুলা কি, ডিসেন্ডিং ট্র্যাক গুলা কি, পেরিওকুইডাক্টাল গ্রে ম্যাটার সম্বন্ধে একটু,
তারপর আপনার ওই যে রোস্টোভেন্ট্রাল এগুলা এগুলা কি মানে এগুলার ফাংশন কি, জাস্ট 2-3 কথা, ঠিক আছে? বেশি পড়তে হবে না, সব মানে বস হওয়ার দরকার নেই এগুলা। ওরাও বস না, কেউই বস না, ওদের পরীক্ষা নিলে ওরাও ফেল করবে। কিন্তু মানে ওই যে একটু না জানলে পরীক্ষায় জিজ্ঞেস করে, তো না জানলে তখন ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এখন হলো আমরা হিস্ট্রি টেকিং পার্টটা পড়বো, হ্যাঁ? এর পরের এটা হলো হিস্ট্রি টেকিং। আচ্ছা, আহ, শোনা যায় আমার কথা না? আর ইয়েটা দেখা যাচ্ছে কিনা, পিপিটিটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ। হিস্ট্রি টেকিং পেইনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো হিস্ট্রি টেকিং, হ্যাঁ। হিস্ট্রি টেকিং হলো যে আমরা ক্লিনিক্যাল পেইনে, ও হিস্ট্রি হিস্ট্রি হলো আপনার ইডিপিএম পরীক্ষার সম্বন্ধে একটু বলি। যে ইডিপিএম পরীক্ষায় ওরা তো খুব অর্গানাইজড পরীক্ষার, ওরা এটা এমন ভাবে করছে যে আপনারা একটা রোগী থেকে হিস্ট্রি নিতে পারেন কিনা এটা জাজ করবে। আপনাকে একটা সিনারিও দেবে, সিনারিও দিয়ে বলবে কি যে এই রোগীর, ধরেন আপনার, আমার একটা সিনারিও আসছিল যে একটা রোগীর অপারেশন হয়েছে, তার গ্রোইনে পেইন, ঠিক আছে? অপারেশন হয়েছে 6 মাস আগে, তার গ্রোইনে এখনো প্রচন্ড পেইন, তার হার্নিওটমি অপারেশন হয়েছে। এখন এই রোগীর মানে তোমার কিভাবে, তোমার কি মনে হয় কি কি হিস্ট্রি নিবা, আর তোমার ডিফারেন্সিয়াল কি, আর তুমি ডায়াগনোসিসে কিভাবে পৌঁছাবে, ঠিক আছে? তা এইটা করতে গেলে কি আপনার প্রথমেই দেখেন হিস্ট্রি পার্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে মাথার ভিতরে কিন্তু ডিডি রাখতে হবে যে কি কি ডিডি হতে পারে। আমরা এমবিবিএস লেভেলে যেরকম পড়ছিলাম, আমাদের যেহেতু অনেকদিন ধরে আমরা মানে আমাদের দেশের অ্যানেস্থেশিয়ায় আসলে পেইন এভাবে পড়ানো হয় নাই, এখন দেখবেন যে সব পড়ানো হবে। যেহেতু পড়ানো হয় নাই, আমাদের এই জায়গায় কিন্তু একটু দুর্বলতা আছে, হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমাদের দুর্বলতা আছে। এইগুলা থেকে আমাদের বের হতে হবে যদি আমরা পরীক্ষায় পাশ করতে চাই, হ্যাঁ। এই জন্যই হিস্ট্রি টেকিং। আর হিস্ট্রি টেকিং এর ইয়ে হলো যে রোগী যা বলবে সুন্দর করে শুনবেন। রোগী যদি ব্যথার কথা বলে অবশ্যই আপনি ব্যথা, তার ব্যথাকে গুরুত্ব দিবেন, যে আসলেই ব্যথা আছে। রোগী ব্যথার কথা বললো, আপনি বুঝেন নাই বলে আপনি বললেন যে মেলিঙ্গারিং। একটা আমি কেস হিস্ট্রি বলি, আমি সবসময় বলি বিভিন্ন আমার ক্লাসে, সবসময় আমি বিভিন্ন কেসের কথা বলি কিভাবে আমি ডায়াগনোসিসে পৌঁছাই, এটা আপনারা শুনেন। রোগীটা আমার কাছে আসছে, 35 ইয়ার্স এর একটা লেডি। তার সমস্যা হলো যে সে বলতেছে যে তার মাঝে মাঝে একটা পায়ে ভিতর থেকে মনে হয় টান দিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যথা হয়, এবং বেশ ব্যথা হয়। এই ব্যথাটা তার মাঝে মাঝে ফিল হয়। তার এই ব্যথার জন্য সে বিভিন্ন জায়গায় গেছে, মহিলা এই ব্যাংকে চাকরি করে। আহ, তার কোনো জায়গা ইভালুয়েশন সবাই করছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন, কোনো কিছু ধরা পড়ে নাই। তা আমি বললাম আপা ব্যথাটা কিরকম, বললো যে ভাই ব্যথাটা হলো টান দিয়ে ধরে, পায়ের ভিতর থেকে আমার মনে হয় কি যে একদম পায়ের নিচ পর্যন্ত টান দিয়ে ধরে, একটা অস্বস্তিকর ব্যথা। আমি বললাম যে ব্যথার এটা কি কন্টিনিউয়াস থাকে? বলে যে যখন হয় 4-5 দিন থাকে, তারপর আমি যদি ন্যাপ্রক্সিন খাই তাহলে চলে যায় ব্যথাটা। এখন এই রোগীর 35 ইয়ার্স এর ব্যথাটা, সে বলতেছে যে মনে হয় কোমরের দিক থেকে আসে, এবং কোমর থেকে দেখায় সে একদম পা পর্যন্ত আসে, বললো ডান পায়ে বেশি বাম পায়ে কম, এরকম। এখন আমি তার তখন ব্যথাটার নেচারটা আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, ব্যথাটা কি ধরনের, এটা কি নিউরোপ্যাথিক নাকি নসেপ্টিভ পেইন, হ্যাঁ। তা আমি তার সে বললাম যে আপনার ব্যথায় কি পিন পিক সেন্সেশন হয়, নাকি ওই কোনো পায়ে কি অবশ অবশ ভাব আছে কিনা, ঝিরঝির করে কিনা, কিংবা ব্যথাটা বিদ্যুৎ চমকের মতো আসে কিনা, এরকম বিভিন্ন ধরনের আমি তাকে লিডিং কোশ্চেন করে বোঝার চেষ্টা করলাম। কিন্তু সে বলে কি যে ট্র্যাকশন টাইপের একটা পেইন হয়, যে মানে একদম ভিতর থেকে মনে হয় টান দিয়ে ধরে রাখছে কোনো কিছু, এরকম একটা ব্যথা। আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যাবসলিউটলি নর্মাল, তার এক্সরে করা আছে তার। এখন আমার দেখেন, আমার কিন্তু এই যে স্যারের মতোই, স্যাররা তো পরীক্ষায় রোগী যখন দেখবেন, আপনাকে কেউ সামনে পরীক্ষা নেবে না, আপনাকে জিজ্ঞেসও করবে না যে কিভাবে আপনি এরপরে কি করবেন। তাই আমি কি করলাম, হিস্ট্রি নিলাম। এরপরের পার্ট হলো আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রি আমি নিলাম যে তার জ্বর আসে কিনা, ওয়েট লসের হিস্ট্রি আছে কিনা। এগুলো তো বুঝতে পারতেছেন যে কেন আমি নিচ্ছি, যে তার মানে স্পন্ডাইলোডিসকাইটিস আছে কিনা, আর তার হাতে টাতে কোনো ব্যথা আছে কিনা, এগুলো আমি শুনে নিলাম যে হাতে টাতে কোনো ব্যথা নাই, মর্নিং স্টিফনেস নাই। এইসব শোনার পরে তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে কিনা। সে বললো যে সে 5-7 বছর আগে রিক্সায় একটা ধাক্কা খাইছিল, তার পায়ে একটা স্কার মার্ক দেখালো, শিন অফ দা টিবিয়া রেগে গেছে। আমার কাছে মনে হলো যে এটা হিল হয়ে গেছে, এটা তার তেমন সিগনিফিকেন্ট কিছু না। এরপর আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম। ক্লিনিক্যাল এক্সামিনেশন আমি থ্রোলি মানে আমি চেষ্টা করি যে একদম মানে সবকিছু ইয়ে করার, ইভালুয়েট করার।
স্পাইন ইভালুয়েট করলাম, তার মোটর ফাংশন, সেন্সরি ফাংশন, তারপরে আপনার পাওয়ার, লোয়ার লিম্বের পাওয়ারের কোনো চেঞ্জ আছে কিনা এগুলা দেখলাম, টোন ঠিক আছে কিনা, লিম্বের তার বাইলেটারাল লিম্বের মানে সিমেট্রিক্যাল কিনা, লিম্বের ভলিউম মানে সিমেট্রিক্যাল কিনা, সবই ঠিক আছে। এরপরে দেখলাম তার পোস্চারে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। কারণ আপনার ডিডি কিন্তু দেখেন, আমাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে যে তার এসআই জয়েন্টে কোনো ঝামেলা আছে কিনা, তার ফ্যাসেট থেকে কোনো ঝামেলা আসতেছে কিনা, তার হিপ জয়েন্ট থেকে কোনো ঝামেলা আসতেছে কিনা। হ্যাঁ, তারপরে তার এই যে ইয়ে মাসল গুলা থেকে কোনো ঝামেলা আসতেছে কিনা, মানে তার প্যারাভার্টিব্রাল মাসল থেকে শুরু করে তার এই হিপের মাসল, সাথে তার ব্যাক অফ দা থাইয়ের মাসল, অ্যান্টেরিয়র থাইয়ের মাসল, এই এরিয়া থেকে কোনো ঝামেলা আসতেছে কিনা, সবগুলাই আমাকে দেখতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা স্মল হলেও একটা ডিডি হলো নি জয়েন্ট থেকে কোনো ঝামেলা আসতেছে কিনা, নি জয়েন্ট পেইনের সোর্স কিনা। তাই এইগুলা মাথায় রেখে আমি কয়েকটাকে মানে শর্টকাটে আমি ইয়ে করে নিলাম যে, আর আরেকটা হলো যে অনেক সময় মানে এই যে আমাদের পোস্টিরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দা থাই, এগুলার এন্ট্রাপমেন্টে এরকম ডিপ সিটেড পেইন হয়। যদি ইয়ে হয় পুডেন্টাল নার্ভের হয়, পুডেন্টাল এরিয়াতে ইয়ে হয় এরকম, পুডেন্টাল নিউরালজিয়াতে অনেক সময় হিপ এরিয়াতে থাকে, নিচে আসে না, কিন্তু তারপরেও হতে পারে ট্রাকশন টাইপের পেইন হতে পারে। তারপরে আপনার অপারেটর নিউরালজিয়া, অপারেটর নার্ভের এন্ট্রাপমেন্ট হতে পারে। এরকম কয়েকটা জিনিস মাথায় রেখে আমি আগালাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, সব ক্লিনিক্যাল এক্সামিনেশন নর্মাল, সেন্সরি মোটর অ্যাবনর্মালিটি নাই। এরপরে দেখেন আমি কি করলাম, তাকে বললাম যে আপা আপনি হিপের এক্সরে করবেন, কারণ আর্লি স্টেজ এভিএনে অনেক সময় কিছুই পাওয়া যায় না। তার এসআই জয়েন্টে টেন্ডারনেস নাই, মাসলে কোনো লোকালাইজ টেন্ডারনেস আমি পাই নাই, নার্ভের এক্সামিনেশন সবই নর্মাল। তার হিপের একটা এক্সরে করতে দিলাম, লাম্ব্রোসাইকেল স্পাইনের একটা এক্সরে, আর সিআরপি, এগুলা করে বললাম যে তার ইউরিনারি কোনো ইনফেকশন আছে কিনা, এগুলাতে নাই। অনেক সময় কিন্তু আপনার ইউটিআই হলে, কিংবা যদি আপনার ব্লাডারে টিউমার থাকে, কিংবা যদি আপনার কিডনিতে কোনো স্টোন থাকে, সেগুলোর জন্য কিন্তু এরকম এটিপিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, আর হলো আমি বললাম যে আপা আপনি একটা এমআরআই করবেন, যেহেতু আপনার বয়স কম, ব্যথাটা 6-7 মাস হয়ে গেছে, কোনোভাবেই আপনার কমতেছে না, কয়েকজন নিউরোলজিস্ট নিউরোসার্জনকে দেখাইছে, অর্থোপেডিক্স কে দেখাইছে, কোনোভাবেই ব্যথা কমতেছে না। তা আপনি যেহেতু আমার কাছে আসছেন একটা মানে ভালো ইভালুয়েশনের জন্য, আপনি করে ফেলেন। উনি এমআরআইটা করলো, সব রিপোর্ট নর্মাল, এক্সরে নর্মাল, সিআরপি টিআরপি সব রিপোর্ট নর্মাল। হ্যাঁ, তারপর ওনার কোনো স্টোন নাই, কিছু নাই। আমি আবার ওনাকে আবার কাউসে নিয়ে আমি আবার ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, ক্লিনিক্যাল এক্সামিনেশন সবই নর্মাল। সে বললো যে তার পাইরিফর্মিস টর্মিস এই এরিয়াতে কোনো ব্যথা নাই, বললো প্রেশার দিলে তার ভাল লাগে, এই এরকম, তাছাড়া আর কোনো কিছু ইয়ে পাই নাই। এরপরে আমি এমআরআইটা ভালো করে রিড করতে যাই, দেখি যে আপনাদেরকে এমআরআইটা দেখাই তাহলে বুঝবেন। এমআরআইটা 1 মিনিট আপনাদেরকে এমআরআইটা দেখাই। আছে কিনা আমি ছবি তুলে রাখছিলাম। কেসটা আসলে ইন্টারেস্টিং আমাদের সবার জন্য। হ্যাঁ, কি বলছেন? মানে কেসটা ইন্টারেস্টিং আমাদের জন্য আর কি। খুবই ইন্টারেস্টিং, অল্প বয়সী মহিলা তো। মানে এটা হলো কি, আমি পড়ার সময় আপনাদের এভাবে করলে হবে কি, যে আপনারা রোগী ইভালুয়েশন করতে শিখবেন। না হলে মানে ডায়াগনোসিস না করতে পারলে আপনারা পরীক্ষায় ধরা খাবেন, তারপর এই ইসেও ধরেন পরীক্ষা মানে চেম্বার করতে গেলেও সুবিধা করতে হবে। এমআরআইটা পাইছি, দাঁড়ান একটা মিনিট লাগবে।
আচ্ছা, এখন দেখেন তো স্ক্রিনে একটা এমআরআই দেখা যায় কিনা। আপনার কি একটা এমআরআই দেখতে পাচ্ছেন তো না? এই জি এমআরআইটা আমরা হলো ওই দেখতে পাচ্ছি। মহিলার, ভদ্র মহিলার। হ্যাঁ, খুঁজতে খুঁজতে আমি দেখি কি যে ভদ্র মহিলার এই এমআরআই এর জাস্ট দেখেন, আমি যেখানে কার্সার ঘোরাচ্ছি এই জায়গাটা একটু ব্রাইট না, শার্প। হ্যাঁ, এই ব্রাইট। জায়গাটাই, হ্যাঁ এই জায়গাটাই, এই নিচের দিকে দেখেন, আমি এখন যে জায়গায় কার্সার ঘোরাচ্ছি স্যাক্রাল 2 এর নিচে এই জায়গায় একটা সিস্টের মতো মনে হয়, দেখছেন? ব্রাইট একটা সিস্ট, একটা লোকুলেটেড একটা সিস্ট আছে, একটা দানার মতো। দানার মতো। এই যে আমার কার্সারটা তো দেখা যায়, হাত হাত দেখা যাচ্ছে না একটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, খুব ভালো করেই দেখা যাচ্ছে, একটা সার্কুলার একটা দেখা যায় আপা? এরিয়া যাচ্ছে। এই যে দেখেন, আমি যে জায়গায় হাত ঘোরাচ্ছি না এইখানে, এইখানে একটা লোকুলেটেড একটা সিস্টের মতো আছে। হ্যাঁ, এটা সব কাটে নাই আবার, এটা হলো বামের দিকে আছে। হ্যাঁ, বামের দিকে যে নার্ভ রুট ওইখানে আছে, ঠিক আছে? এবং এইটাই তার ব্যথার জন্য দায়ী। তারপরে আমি মহিলাকে কাউন্সিলিং করে দিলাম যে আপনার আসলে রোগটা ধরা পড়ে নাই এতদিন, রিপোর্টেও আসলে এটা মিস করছে আমরা, রোগটা ধরা পড়ে নাই, আপনার এমআরআই দেখেন এই জায়গায় ছোট্ট একটা সিস্ট আছে, এইটার জন্য আপনার ব্যথা হচ্ছে, ঠিক আছে? তা কেউ যদি আপনার কাছে, অথচ সবাই ওনাকে বলছে কি না তোমার ব্যথা আসলে তুমি সবই নর্মাল, তোমার ব্যথা এটা হয়তো তোমার মানে আহ, মনে মনে হচ্ছে যে এটা ব্যথা, আসলে তোমার ব্যথা না, এইরকম বলে ওনাকে সবাই ডিসকারেজ করছে। এইগুলা করলে হবে না। হ্যাঁ, কেউ যদি আপনার কাছে আসে ব্যথার জন্য, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ইয়ে করবেন যে তার ব্যথা আছে। এবং এই ইয়েগুলাতে মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কজ খুঁজে পাবেন যে কি মানে ব্যথাটা কোথায় ব্যথা। হ্যাঁ, তাহলে একটা রোগীর ওনার ডায়াগনোসিস বলে দিয়ে আমি বলছি যে আপনার এরপরে এটাতে তেমন কিছু হয় না, এনশিওর করছি যে আপনার কিচ্ছু হবে না, আপনার এইটাতে দেখেন এমনিতেই চলে যেতে পারে, অথবা অল্প স্বল্প ওষুধ লাগলে না পাখাবেন, যদি বেশি সিমটোমেটিক হয় তখন আমরা এটা নিয়ে চিন্তা করলাম। তাহলে এটা হলো কি যে হিস্ট্রি টেকিং হলো সবসময় একটা আর্ট। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কখনো কোনো রোগী দেখেন, রোগীকে দুইবার দেখবেন। একবার হলো রোগী যখন আসবে সো হিস্ট্রি নেবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, রোগীকে ইনভেস্টিগেশন দিয়ে দেবেন, রোগী ইনভেস্টিগেশন নিয়ে যেদিন করানো শেষ হবে আবার আসবে। হ্যাঁ, আবার আসলে আমার যদি একটা আপনি তাকে কোশ্চেন। ডায়াগনোসিস বলতে পারেন, তাহলে দেখবেন বেশিরভাগ রোগী হ্যাপি হবে। আমাদের কাছে বেশিরভাগ রোগীর আমরা মোটামুটি একটা ডায়াগনোসিসে পৌঁছে দিতে পারি। এইটা দাদা হলো যে আমার একটা আমাদের কোশ্চেন দেশে ডাক্তারি আর ইন্ডিয়ানদের ডাক্তারির ভিতর পার্থক্য। আমাদের দেখবেন অনেকেই একদম ধুয়ে দেয় ইন্ডিয়ানদের ডাক্তারি, এই সেই ভালো না, এই না সেই না, কিন্তু ওরা একদম মানে ওরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে এবং ডাক্তারিতে ইয়ে করার একদম ওস্তাদ, ক্লিনিক্যাল ডায়াগনোসিসে ওস্তাদ। ওরা আপনার ঠিক একটা ডায়াগনোসিসে পৌঁছায় তারপর স্যার, ঠিক আছে? তাহলে আমরা হিস্ট্রি যখনই দাদা নেব, একটা হিস্ট্রিটা আমরা কোশ্চেন সবসময় খুব কশাসলি নেব। একটা কোশ্চেন আছে। আর পেইনের ডায়াগনোসিসে সবসময় মনে রাখবেন, পেইনের ডায়াগনোসিসে আপনার টোটালি এটা হিস্ট্রি নির্ভর। 99% পেইন ডায়াগনোসিস হলো আপনার হিস্ট্রি দিয়ে আমরা করি, আর ওয়ান দাদা আমার পার্সেন্ট একটা আমাদের হলো কোশ্চেন আছে। ইনভেস্টিগেশন, 1 to 2% হেল্প করে। ডায়াগনোসিস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, history আমার taking, একটা clinical কোশ্চেন আছে। examination and investigation. Those three things are needed for a proper diagnosis. In establishing diagnosis of painful condition, diagnostic intervention or diagnostic nerve block can help in finding pain generator. আমরা যে ইয়ে করি আহ, আপনার যখনই আমরা পেইনের জেনারেটর খুঁজতে যাই, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশনের সাথে যদি এগুলাও কনক্লুসিভ না হয়, আমরা কি করি একটা ডায়াগনস্টিক ব্লক দেই। এটা কিন্তু আমাদের যারা পেইন প্র্যাকটিস করি, এটা আমাদের একটা ইউনিক মানে বিজনেস বলতে পারি, যে আমরা
ডায়াগনস্টিক ব্লক দিয়ে পেইনটাকে একদম পিন পয়েন্ট করতে পারি যে এই জায়গা থেকেই পেইন। ইভেন আমাদের অপারেটিভ যে কলিগরা যদি আমাদের হেল্প কখনো নেয়, তাদেরকেও আমরা হেল্প করতে পারি যে কোন সাইটে আপনি অপারেশন করবেন। আমরা ডায়াগনস্টিক ব্লক দেবো, পরপর 2বার দিব। যদি রোগীর ব্যথা একই জায়গা থেকে আসে, তাহলে পরে আপনি কনফার্ম থাকেন যে ব্যথা এইখান থেকে। আরেকটা গল্প বলি, আমাদের এই যে অসিত বর্ধন স্যারকে, স্যারের নাম ধরে বলি, স্যার খুবই মানে ভালো মানুষ। অসিত বর্ধন স্যারের তো সবাই চিনেন, FRCA করা স্যার, কানাডায় প্র্যাকটিস করে। স্যারের ভাইয়ের খুব ব্যথা, মানে কোমরের থেকে পায়ের দিকে ব্যথা আসে, এবং ব্যথাটা এমন পিকুলিয়ার যে তার ব্যথাটা হয় হলো দাঁড়াইলে কিছুক্ষণ হাঁটার পরে প্রচন্ড ব্যথা হয় এবং হাঁটতে পারে না ঠিকঠাক মতো, প্রায় 1 বছর হয়ে গেছে। তার এমআরআই করছে, নাটোরে থাকে উনি, 2-3বার এমআরআই করছে, সবসময় এমআরআই নর্মাল আসে, এমআরআই কিছুই পাওয়া যায় না। পরে আমার কাছে আসলো, আমিও এমআরআই খুঁজে কিছু পাই না। আমি বললাম যে ঠিক আছে দাদা, আপনি একটা ভালো 3 টেসলা এমআরআই করেন, আমি এটার সাথে কম্পেয়ার করে দেখবো। সেই এমআরআই নর্মাল, ক্লিনিক্যাল এক্সামিনেশন তার এসএলআর পজিটিভ। এখন নতুন এমআরআই রবিন স্যারকে দিয়েও দেখানো হয়েছে, রবিন স্যার ওনাদের আত্মীয় হয়। রবিন স্যার বলছে যে এমআরআই তো নর্মাল, এমআরআই কিছু নাই। পরে আমার কাছে আসছে, আমি খুঁজে খুঁজে দেখি যে ওনার ব্যথাটা আসলে অ্যান্টিরিয়র থাই, ওনার লাম্বার 3-4 এই এরিয়াতে, যে সাইডে ব্যথা ওই এরিয়াতে একটা স্লিট আছে ওই ডিস্কের ভিতরে, জাস্ট মানে হালকা একটা হাইপার ইন্টেন্স জোন আছে, খুবই হালকা, মানে অত একদম মানে ভালো এমআরআই না করতে পারলে বোঝা যায় না। তা আমি বললাম যে আপনার খুব সম্ভবত এইখান থেকে ব্যথাটা আসতেছে, যে এটা লিকিং ডিস্ক বলে। যদি আপনার কোনো ডিস্ক থেকে কন্টিনিউয়াস লিক হয়, মানে এই এক্সুডেটিভ সাবস্টেন্স আসে, নার্ভ রুটকে ইরিটেট করে, এবং কন্টিনিউয়াস ইরিটেশনের ফলে হয় কি, আমাদের ফোরামেনের মধ্যে অনেকগুলা লিগামেন্ট আছে, এই লিগামেন্ট গুলা কন্টিনিউয়াস এই ইনফ্লামেশনের ফলে এগুলা স্টিফ হয়ে যায়। এগুলা অনেক সময় মানে তখন গিলেটিনের মতো কাজ করে, এইগুলাই ব্যথা তৈরি করে। তা আমি বললাম যে দাদা ডায়াগনস্টিক ব্লক দেবো, যদি ব্যথা যায় তাহলে ওইটাই আপনার ব্যথার জন্য কারণ। তা আমি ওই জায়গায় 0.5 cc বুপিওয়াগেন দিলাম, এই লাম্বার 3-4 এর ওই ওই ডিস্ক ওই রুটে দেওয়ার সাথে সাথে তার ব্যথা চলে গেল, এবং ওটি টেবিলেই সে নড়াচড়া করলো, এই পাশ ওপাশ, বললো না দাদা আর ব্যথা নেই। ঠিক আছে, এইটা এটা আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের হাতে একটা বিশাল অস্ত্র আছে, সেটা হলো ডায়াগনস্টিক ব্লক। এরপরে এইটা দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন যে এই রোগী কি করবে। তার এমআরআই একদম অ্যাবসলিউটলি নর্মাল, শুধু একটা জায়গায় একটা অ্যানোলার ফিশারের মতো আছে, যেটা খুব ভালো এমআরআই না করতে পারলে এটা বোঝা যায় না। ওই ফিশারের জায়গা থেকেই তার লিকিং ডিস্কের কারণে এই সমস্যাটা হচ্ছে। তারপরে সে 2-3 মাস ভালোই ছিল, 4 মাস মতো ভালোই ছিল। এই বেশি ভিআইপি রোগী হলে যা হয়, আবার ব্যথা, আবার আসছে আমার কাছে। আবার আমি দেখলাম, দেখে টেখে আমি বললাম যে আবারও আমি একই জায়গায় ব্লক দেবো। একই জায়গায় ব্লক দিলাম, ব্যথা আবার চলে গেল। 3-4 দিন পরে তার আবার ব্যথা আসলো। তারপরে স্যার বলছে যে ঠিক আছে, তাহলে তুমি রাজিউল হক স্যারকে একটু দেখাও। রাজিউল হক স্যার কি বলে, আহ, আর স্যার আমার কথা বলে যে চন্দ্র কি বলে সেরকম চলো। তারপরে স্যারকে না দেখাতে পারে শফিক স্যারকে দেখাইছে। শফিক স্যারকে যায় যখন দেখাইছে, শফিক স্যার আরেকটা এমআরআই করাইছে, আরেকটা এমআরআইও নর্মাল। তখন শফিক স্যার বলছে যে ঠিক আছে, তাহলে চন্দ্র যেরকম বলছে ওই রকমই চলেন, যেহেতু ওই জায়গায় ডায়াগনোসিস মানে চন্দ্র একটা সমাধানের কথা যেহেতু বলতেছে, ওকে আর একবার দেখেন আপনি। এখন এই জিনিসটা হলো কি যে আপনারা, মানে আমার কথা হলো যে এটা সবসময় আপনারা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আগাবেন। আপনারা আপনাদের সার্জিক্যাল কলিগদের সাথে ভিউ এক্সচেঞ্জ করবেন, তাহলে হবে কি, দেখবেন যে উনি একটা জিনিস ভালো জানে, আপনার কাছে একটা জিনিস ভালো আছে। এই ডায়াগনস্টিক ব্লক এটা আপনাদের কাছে একটা ইউনিক অস্ত্র, এটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন। দেখবেন যে আমাদের সার্জিক্যাল কলিগরা আমাদেরকে অনেক রোগী এই ডায়াগনস্টিক ব্লক দেওয়ার জন্য পাঠাবে। ইভেন আপনি ডায়াগনস্টিক ব্লক ভালো পারলে, আমার ধারণা 10 বছর পরে শুধুমাত্র ডায়াগনস্টিক ব্লক দিয়ে আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারবেন, আপনার আর কিছু করে খেতে হবে না। ঠিক আছে, তাহলে ডায়াগনস্টিক ব্লকের ভ্যালু কিন্তু হিউজ। সে আবার আসলে আমি আবারও ডায়াগনস্টিক ব্লক দিব, যদি দেখি যে ওইটা ঠিক আছে তাহলে পরে আমি ইন্ট্রাডিসকাল কিছু একটা থেরাপি টেরাপি এগুলা দিব। এটা হলো ওই যে গোরে স্যার আছে, স্পাইন সার্জন, উনি অপারেশন ইয়ে করে ইন্ট্রাডিসকাল, উনি অনেক সময় ওই পিআরপি দেয়, ওজন দেয়, তারপর স্টিরয়েড পর্যন্ত দেয়। যেহেতু এটা লিকিং ডিস্ক, যদি না হয় আলটিমেট ইয়ে হলো যে ওইটা ফিক্সেশন করে দেওয়া, ওই ফোরামেনটাকে ক্লিয়ার করে ফিক্সেশন করে দিলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আজকে 2টা খুবই ইন্টারেস্টিং কেসের কথা বললাম, কিভাবে হিস্ট্রি নেয় সেটা আমি বললাম। হ্যাঁ, এটা আপনারা মানে এইটা প্র্যাকটিস করবেন এইভাবে। আচ্ছা, In এই establishing পেশেন্টের diagnosis painful condition, diagnostic intervention or diagnostic nerve root block is very helpful. হ্যাঁ, হিস্ট্রিতে আমরা কি কি নেই,
পেশেন্টের ইভালুয়েশনের জন্য পেইন এর ডিফারেন্ট লোকেশন অ্যাজ সি প্রেজেন্টিং কমপ্লেন। পেইন কোথায় কোথায় এটা আমরা নেব। রুলিং আউট রেড ফ্ল্যাগ অর ওয়ার্নিং সাইন, কি কি রেড ফ্ল্যাগ আছে এটা আমরা বের করব। পাস্ট হিস্ট্রি নিব, পার্সোনাল হিস্ট্রি নিব, স্লিপ প্যাটার্ন কেমন, ব্লাডার বায়োল হ্যাবিট কেমন, ট্রিটমেন্ট হিস্ট্রি নেব, ফ্যামিলি হিস্ট্রি। এমবিবিএস লেভেলে যেমন অনেক কথাই আমরা মানে কাজের গরু কেতাবে আছে গোয়ালে নাই, এরকম কিন্তু পেইনে আপনার এরকম হলে হবে না। পেইনের হিস্ট্রিটা হলো সবসময় একদম ডিটেইল নিতে হবে। পেশেন্টকে সব আপনি জিজ্ঞেস করবেন, তারপর আপনি পেশেন্টের থ্রো এক্সামিনেশন করবেন। আর হলো রেড ফ্ল্যাগ কি কি, ট্রমা, ওয়েট লস, নিউরোলজিক সিমটম, এজ গ্রেটার দ্যান 50, ফিভার, ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার, স্টেরয়েড ইউজ, হিস্ট্রি অফ ক্যান্সার, এগুলো সবই হলো রেড ফ্ল্যাগ। যদি কোনো ক্যান্সারের রোগী এসে বলে যে আমার ব্যথা হচ্ছে এই জায়গায়, তীব্র ব্যথা, সাথে সাথে আপনি প্রথম 1 নাম্বার ডিডি করবেন হলো যে এটা ক্যান্সার মেটাস্টেসিস হচ্ছে। যতই সে বলুক যে আমার এটা তো কেমোটেমো নিয়ে একদম কমপ্লিট করা। কম্প্রিহেনসিভ হিস্ট্রি, এমপ্যাথিক হতে হবে, এগুলো কমন কথা। পেইন হিস্ট্রিতে আমরা কি কি নিব দেখেন। কোয়ালিটি অর সিভিয়ারিটি অফ পেইন, কোয়ান্টিটি, কোয়ালিটি অর নেচার অফ পেইন, মোড অফ অনসেট অ্যান্ড লোকেশন, ডিউরেশন অফ ক্রনিসিটি, প্রোভোকেটিভ অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর। আচ্ছা, আমরা খুব বেশি সময় নেব না আপনাদেরকে, আপনারা রোজা থেকে সারাদিন খুব টায়ার্ড, আমরা 11টা 10-এর মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, মোড অফ অনসেট অ্যান্ড লোকেশন, ডিউরেশন অফ ক্রনিসিটি, প্রোভোকেটিভ অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর, স্পেশাল ক্যারেক্টার, টাইমিং অফ পেইন ইন রিলেশন টু পোস্চার, অ্যাসোসিয়েটেড কমপ্লেন। পেইন বাড়ে কিসে, কমে কিসের, পোস্চার, কোন পোস্চারে পেইনটা বেশি হয়, কোন পোস্চারে রিলিভ হয়, এগুলো প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রত্যেকটা কোশ্চেন 9টা কোশ্চেন ধরে ধরে রোগীকে জিজ্ঞেস করবেন। আমরা সিস্টেমেটিক ওয়েতে যদি আগাই 99% কেসে আমরা বলে দিতে পারি যে স্পেসিফিক কোন এরিয়াতে রোগীর ব্যথা এবং এই ব্যথাটার কারণ কি। ঠিক আছে, মনে রাখবেন যে আপনার বাত ব্যথা, ইনফ্লামেটরি কজে পেইন লেস দ্যান 10%, ওইটা নিয়ে আপনার মাথায় ঘামানোর দরকার নেই। মর্নিং স্টিফনেস আছে কিনা, জয়েন্ট সোয়েলিং আছে কিনা, তারপরে যে মানে অ্যাসোসিয়েটেড সিমটম যেগুলো, জ্বর আসে কিনা, টেম্পারেচার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে কিনা, এগুলা যদি আপনি পান জাস্ট রোগীটাকে আপনি রেফার করে দেবেন আমাদের রিউমাটোলজিস্ট কলিগদের কাছে। রেফার করে দিলে ওনারা খুব ভালো ম্যানেজমেন্ট দিতে পারে এগুলার। ওনারা ইভালুয়েশন করুক, যদি আপনার ইন্টারভেনশন লাগে ওনারা মনে করলে আপনার কাছে আবার পাঠাবে। সবসময় পেইন প্র্যাকটিস সবসময় যদি মাথা উঁচু করে করতে চান, সবসময় আপনি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আগান। যদি মাথা উঁচু করে প্র্যাকটিস করতে চান আর মানে চোরাগুপ্তা হামলা চালাতে চাইলে তাহলে হলো একা একা। সবসময় আপনি আপনার কলিগের সাথে আপনি শিখেন, আপনি আরেকজনের কাছ থেকে শিখেন, তার সাথে ভিউ এক্সচেঞ্জ করেন, সবাই আপনাকে সম্মান করবে। আমাদের পেইন আমরা অ্যাসেস করি কিভাবে, ইউনিডাইমেনশনাল স্কেল গুলো আছে, ভার্বাল রেটিং স্কেল, তারপর বাইনারি স্কেল আছে, তারপর পেশেন্ট ক্যান বি আস্ক লাইক আপনার ব্যথা কত কমছে, 60%, 40%, এরকম। নিউমেরিক রেটিং স্কেল আছে, এটাতে হলো 1 থেকে 10 পর্যন্ত একটা রেটিং স্কেল, এর ভিতর জিজ্ঞেস করতে হয় আপনার ব্যথা কোথায়, এই স্কেলের কোথায় আপনার ব্যথাটা। 10 হলো সব থেকে বেশি ব্যথা, 0 কোনো ব্যথা নেই, রোগী যেখানে বলবে। ফেসেস রেটিং স্কেলে কমনলি patient is asked to point various facial expression rating from a smiling face to an extremely unhappy one. It can be used in patient with whom communication may be difficult. Visual analog scale, আমরা কমনলি ইউজ করি 10 সেন্টিমিটার হরাইজন্টাল একটা স্কেল আছে, এটাতে পেশেন্টকে দেখাতে বলা হয় যে আপনার কোন জায়গায় ব্যথাটা। এই যে ভিজুয়াল অ্যানালগ স্কেলের 2টা ছবি, যে কোথায় গেলে ব্যথাটা কত, নো পেইন মানে হলো 0 to 4, 5 to 45 হলো মাইল্ড পেইন, 45 থেকে 74 মডারেট, 75 থেকে 100 হলো সিভিয়ার পেইন, এরকম। ম্যাকগিল পেইন কোশ্চেনার, এটা পেশেন্টের একটা সেলফ কোশ্চেনার, 10 থেকে 15 মিনিট লাগে এটা পূরণ করতে। ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এটা একটা ডেথ ট্র্যাপ ক্লিনিশিয়ানের জন্য। এটা জাস্ট আমি বলবো যে একটা ডেথ ট্র্যাপ, এটা করতে গেলে মানে আপনি রোগী আর দেখতে পারবেন না। তারপরে আপনাদের এটা জানতে হবে যে ম্যাকগিল পেইন কোশ্চেনার কিভাবে, এটা কি কি আছে, এরকম একটা পেইন কোশ্চেনার আছে। এইগুলা আপনি সারা জীবন পূরণ করবেন, কিন্তু আপনি কোনোদিন পেশেন্টের পেইন ডায়াগনোসিস করতে পারবেন না, এটা হলো আমার ওপিনিয়ন। কিন্তু আমি যেভাবে বলি এভাবে করলে আপনি 99% কেসে বলতে পারবেন যে রোগীর ব্যথা কোথা থেকে আসে। ম্যাকগিল পেইন কোশ্চেনিয়ারে এগুলো পরীক্ষার জন্য পড়বেন যে 1 থেকে 10 কোন কম্পোনেন্ট গুলা কি, 11 থেকে 15 থেকে, তারপর 16 থেকে বাকিগুলা কি, এরকম পড়বেন। এগুলা বারবার 2-3 বার পড়বেন, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। তারপর ব্রিফ পেইন ইনভেন্টরি, ইট মেজার্স বোথ দ্য ইন্টেন্সিটি অফ দ্য পেইন অ্যান্ড দ্য ইন্টারফারেন্স অফ পেইন উইথ পেশেন্টস লাইফ। অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলা পড়বেন। এগুলো হলো এমসিকিউ এর জন্য, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে নাও পারে, ইউজুয়ালি জিজ্ঞেস করে না। কোয়ালিটি আর নেচার অফ পেইন, একটা পেইনটা এটা কি নিউরোপ্যাথিক না নসেসেপ্টিভ, এটা জানার জন্য আমাদের কয়েকটা স্ক্রিনিং টুল আছে। একটা হলো লিডস অ্যাসেসমেন্ট অফ নিউরোপ্যাথিক সাইন অ্যান্ড সিমটম বা ল্যান্স, LANSS, ল্যান্স।
এইটাতে যদি 12-র নিচে হয় স্কোর, তাহলে পরে আপনার হলো নিউরোপ্যাথিক পেইন আনলাইকলি, 12-র উপরে যদি হয় তাহলে নিউরোপ্যাথিক পেইন লাইকলি। ঠিক আছে। The need for clinical examination and pinprick testing limits the use of this in clinical setting. মানে pinprick করা লাগে, তো এই জন্য পেশেন্টের এটা আমরা ক্লিনিক্যাল সেটিং এ অত কমনলি আমরা ইউজ করতে পারি না। তারপরে দেখেন লিডস অ্যাসেসমেন্ট অফ নিউরোপ্যাথিক সিমটমস অ্যান্ড সাইন, এইটাতে যে পয়েন্টগুলো আছে এইগুলা দিয়ে আপনি একদম এগুলার স্পেসিফিসিটি সেন্সিটিভিটি খুবই হাই। পিন প্রিকে পিকিং সেন্সেশন কিনা, টিংলিং কিনা, নিডল পিন সেন্সেশন কিনা জিজ্ঞেস করবেন। ইলেকট্রিক শক অর শুটিং টাইপের পেইন কিনা, তাহলে আপনার ডু। স্কিন কালার চেঞ্জ আছে কিনা, তাহলে পাস। স্কিন মানে পেইন ইভোকড বাই লাইট টাচ, মানে সামান্য টাচেই আপনার পেইন ইভোকড হচ্ছে কিনা, তাহলে আপনার পাবে 3। স্কিন টেম্পারেচার হট অর বার্নিং আছে কিনা, এইটাতে পাবে 1। ব্রাশ এলোডাইনিয়া আছে কিনা, এটা খুবই সিগনিফিকেন্ট সাইন। আপনি একটা ব্রাশ দিয়ে ব্রাশের ব্রিসল গুলা দিয়ে সামনে পিছনে ব্রাশিং করবেন, এইটাতে যদি রোগী চিৎকার দিয়ে ওঠে ব্যথায়, তাহলে আপনার ব্রাশ এলোডাইনিয়া। রেইজ পিনপ্রিক থ্রেশহোল্ড, যদি জাস্ট আপনার পিনপ্রিক করলে যদি ব্যথা পায়, তাহলে পরে আপনার এগুলা হলো সব নিউরোপ্যাথিক পেইনের কম্পোনেন্ট। 12-র বেশি হলে নিউরোপ্যাথিক পেইন মোস্ট লাইকলি। ঠিক আছে। আর আছে হলো এনপিকিউ, ইট ইজ সেলফ কোশ্চেনার কনসিস্টিং অফ 12 পয়েন্ট, 10 রিলেটেড টু সেন্সেশন, 2 related to affect. Each item is scored on a score of 0 to 100. The sensitivity and specificity বলছে যে এটা 66 and 75% respectively. কি কি আছে ওই একই রকম দেখেন, বার্নিং পেইন, ওভারলি সেন্সিটিভ টু টাচ, শুটিং পেইন, নামনেস, ইলেকট্রিক পেইন আছে কিনা, টিংলিং আছে কিনা, স্কুইজিং পেইন, ফ্রিজিং, আনপ্লিজেন্ট এফেক্ট, ওভারওয়েলমিং এফেক্ট, ইনক্রিজিং পেইন টু টাচ, ইনক্রিজিং পেইন টু ওয়েদার সেন্স, এরকম। তারপর আছে DN4 কোশ্চেন, DN4 কোশ্চেন, এইটা থেকে কি আছে, বার্নিং, পেইনফুল কোল্ড সিমটম এর ভিতরে এগুলো আছে। জাস্ট এগুলো দেখবেন যে DN4 দিয়ে আপনার নিউরোপ্যাথিক পেইন এটা ডায়াগনোসিস করা যায়। পিন নিডল, নামনেস, ইচিং, হাইপারস্থেশিয়া টু টাচ, হাইপারস্থেশিয়া টু প্রিক, পেইন কজ বাই ইনক্রিজ, পেইন কজ অর ইনক্রিজ বাই ব্রাশিং। এই যে DN4, এটাতে কি বলেছে N4 কোশ্চেনে, ইট কনসিস্ট অফ 7 আইটেম রিলেটেড টু সিমটম এন্ড 3 আইটেম রিলেটেড টু ফিজিয়ালাইজেশন। Each item is scored 1 or 0. 10 আইটেমের মধ্যে টোটাল স্কোর যদি 4 এর বেশি হয়, মানে 4 এর বেশি যদি হয়, 7টা আছে দেখেন, 7টা আছে আমাদের হলো সিমটম, 3টা আছে হলো ফিজিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিং। এর ভিতরে যদি 4 এর বেশি আমার স্কোর হয়, যে কোনো 4টা আমি পাইলেই এটা হলো নিউরোপ্যাথিক পেইন। ইট ইজ ডেভেলপড ইন 160%, 89। আচ্ছা, এগুলো আপনার পড়ার দরকার নাই, জাস্ট সেন্সিটিভিটি স্পেসিফিসিটি কি। আর হলো পেইন ডিটেক্ট, ইট ইজ এ সিম্পল পেশেন্ট বেসড সেলফ রিপোর্ট। জাস্ট এগুলোর নাম আপনারা মনে রাখবেন, পেইন ডিটেক্ট দিয়ে কি করা যায়। Patient report questionnaire consisting of 9 items, 7 sensory descriptor and 2 related to spatial and temporal characteristics. The sensory descriptors are scored on a scale 0 to 5 and radiating pain 1 to 0. A score greater than 19 indicate neuropathic pain likely, less than 12 indicate neuropathic pain non-likely. It does not require a clinical examination. Sensitivity and specificity খুবই হাই। তাহলে পেইন ডিটেক্ট দিয়ে আমরা করতে পারি। তারপর DN4, তারপরে হলো কি ল্যান্স, এইগুলা দিয়ে আমরা নিউরোপ্যাথিক পেইন না নসেপ্টিভ পেইন এটা ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে। এগুলা আপনারা প্রত্যেকটা স্কেল বারবার একটু দেখবেন। জাস্ট মোড এন্ড অনসেট অফ লোকেশন, এখন পেইনের মোডটা কি, কিভাবে শুরু হলো, লোকেশনের মানে লোকেশন কোথায়, আর হলো অনসেট কিভাবে হলো। এখন যদি বলে যে রোগী যদি বলে যে হঠাৎ করে তার ব্যথা শুরু হয়েছে কোন একটা ইনসিডেন্স থেকে, তাহলে তো আপনি বুঝবেন যে এই ইনসিডেন্স এর সাথে এই পেইনের রিলেশন থাকলেও থাকতে পারে। ঠিক আছে। রোগী অনেক সময় আসে আমার বলে কি যে গরুর দড়ি নিয়ে টান দিছিলাম তারপর থেকে কোমর ব্যথা। যদি এরকম হয়, আমি ধরেই নেই যে এই রোগীগুলোর হলো ওই যে লিস্থেসিস আছে। এক্সরে করি, ফ্লেকশন এক্সটেনশন ভিউ, MRI করতে দেয়, দেখা যায় ঠিকই এই যারা সাডেন শ্বাস হয় এদের ফ্লেকশন এক্সটেনশন ভিউ করলেই বোঝা যায় যে এদের একটা ওই যে লিস্থেসিস আছে। ঠিক আছে। তাহলে আমাদের কিভাবে ব্যথা, কিভাবে মানে মোড অফ পেইন ইনিশিয়েশন এবং তার এটার ক্রনিসিটি, তারপরে ডিউরেশন, এগুলো সব আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে। একটা পেইন 20 বছর ধরে আছে, তাহলে পরে ধরে নেবেন এটা বিনাইন পেইন, এটাতে এইটার জন্য পেশেন্ট ইয়ে হবে না। কিন্তু একটা পেইন 3 মাস ধরে শুরু হয়েছে, আস্তে আস্তে তার সিভিয়ার হয়ে যাচ্ছে, তার মানে আপনি ধরবেন যে এই ব্যথাটা ঝামেলা করবে। রেড ফ্ল্যাগ আর ওয়ার্নিং সাইন কি, এগুলো আমি আগেই বলে দিচ্ছি যে পেইনের রেড ফ্ল্যাগ কি। মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের জন্য PHQ-9, বেগ ডিপ্রেশন ইনভেন্টরি, হ্যামিল্টন ডিপ্রেশন স্কেল, জাং সেলফ রেটিং ডিপ্রেশন স্কোর, হসপিটাল অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন স্কেল, হ্যাডস পেইন ক্যাটাস্ট্রোফাইজিং স্কেল, অ্যান্ড টাম্পা, দ্য টাম্পা স্কেল অফ কাইনেসোফোবিয়া।
এই কয়েকটা জিনিস আপনারা জাস্ট খালি মনে রাখবেন, এটা পরীক্ষার জন্য এমসিকিউতে আসে, অথবা মানে এমসিকিউতেই আসবে, যে আমাদের তো রিটেন নাই, এমসিকিউতে এগুলো আসতে পারে। যে মেন্টাল স্ট্রেস দেখার জন্য কি কি, পিএসকিউ, বেক ডিপ্রেশন, হ্যামিল্টন ডিপ্রেশন স্কেল, এই যে স্কেল গুলার নাম খালি মনে রাখার, ঠিক আছে? পিএসকিউ কেমন, জাস্ট আমি আপনাদের এটা আনছি দেখানোর জন্য যে একটা স্কেল কেমন হয়। বেক ডিপ্রেশন ইনভেন্টরি কেমন, জাস্ট এগুলো দেখার জন্য একবার জাস্ট চোখ বুলাবেন, এগুলো জীবনেও আপনাদের কাজে লাগবে না, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আপনারা বারবার বারবার একটু দেখবেন। তাহলে আমরা কি কি পড়লাম, যদি আমি সে নাটশিল আমি সামারি করতে চাই, তাহলে কি দেখবো? আমরা পড়লাম হলো যে হিস্ট্রি টেকিং কিভাবে করতে হয়, একটা পেশেন্টের পেইনটা নিউরোপ্যাথিক না নসেপটিভ সেটা কিভাবে ইয়ে করব, একটা পেইন কিভাবে লোকালাইজ করতে হয়, যে পেইনের জেনারেটরকে কিভাবে ডায়াগনোসিসে পৌঁছাতে হয়, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন দিয়ে। ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এখন? কোশ্চেন? ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ের ওই জায়গাটা কি, ওই প্যারাটাকে একটু বলা যাবে আবার? একটা মিনিট ভাই। দাঁড়ান, আমি আগে আনমিউট করে নিই আমাকে। হ্যাঁ ভাই, আপনার কোশ্চেনটা আমাকে যদি একটু বলেন। মানে যে ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে, যে হ্যাঁ, পেরিএকুইডাক্টাল গ্রে ম্যাটার থেকে যে স্পাইনাল কর্ডে আসে, এর হ্যাঁ, মাঝখানে কাকে কাকে পাস করে কিভাবে আসে, এই জায়গাটা একটু আমাকে বলা আছে আচ্ছা না? দাঁড়ান আমি প্রেজেন্টেশনটা দেখাই। হ্যাঁ হ্যাঁ। এগুলা সিম্পলিফাইড করে পড়বেন, হ্যাঁ? এগুলার এত কঠিন করে পড়লে মনে থাকবে না, জাস্ট খালি হলো আচ্ছা। দেখেন মিড ব্রেন থেকে এগুলার এই যে minority part, আচ্ছা দেখেন এইটা দেখেন, এটা হলো সব থেকে ইজি, এটা মনে রাখা, হ্যাঁ? এটার হয় কি যে দেখেন, আপনার ডিসেন্ডিং পাথওয়ে গুলা, ডিসেন্ডিং পাথওয়ে যখন আসে, এই এরা হয় কি যে আপনার পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার, তারপর হলো স্পাইনো, আহ, এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের রেটিকুলার ইনহিবিটিং সিস্টেমে কেউ এরা প্রজেকশন নিউরন দেয়, হ্যাঁ? এইটা আবার উপর থেকে মানে আমাদের এইখানে দেখেন অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স বা অ্যান্টেরিয়র সিঙ্গুলেট যে ইয়ে থাকে, জাইরাস, এই এরিয়া, অ্যামিগডালা, হাইপোথ্যালামাস, এইগুলা থেকে সে হলো ডিসেন্ডিং সিগন্যাল পাঠায়। সিগন্যালটা আসে করে কি স্পাইনাল কর্ডের আর ব্রেন স্টিমে আসার জন্য সে কি করে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার আর রেস্ট্রোভেন্ট্রাল মেডুলা, এই দুইখানে আপনার ওই সিগন্যালটা আসবে। পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে আর রেস্ট্রোভেন্ট্রাল মেডুলা, এইটার থেকে টনিক ইনহিবিশন আসবে ওই মানে ডিসেন্ডিং পাথওয়ের মাধ্যমে। এসে কি করবে ডিসেন্ডিং ফাইবারের মাধ্যমে, এসে কি করবে সে হলো এই সব জায়গায় নরএপিনেফ্রিন, সেরোটোনিন, এইগুলার সিক্রেশন বাড়ায় দেবে। ডিসেন্ডিং যে একটা ইয়ে দেখাই আপনাদের, কারণ ডিসেন্ডিং, স্কিল শেয়ারিংটা হয় নাই দাদা? হ্যাঁ দাঁড়ান আমি ইয়েটা স্ক্রিনটা শেয়ার করতেছি, আমি একটা ইয়ে দিয়ে একটা ছবি, স্ক্রিনটা আবার শেয়ার করতেছি।
একটা মিনিট আপনারা একটু লাইনে থাকেন। একটা মিনিট, জাস্ট আমি ছবিটা না দেখলে আপনারা এটা জিনিসটা ক্লিয়ার হবে না। এই ছবিটা দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন, এটা হলো পেরিভেন্ট্রিকুলার বিভিন্ন নিউক্লিয়াস থেকে, বুঝছেন? পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে এগুলো হলো এই পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার এই এরিয়াতে থাকে। এই এরিয়া থেকে কিছু ফাইবার ফাইবার আসে, ফাইবার অরিজিনেট হয়। যে ফাইবার গুলা হলো এই যে র্যাফি ম্যাগনাস নিউক্লিয়াস, এইখানে এসে কিছু মানে সিনাপস দিবে। এই সিনাপস গুলা কি করে, সেরোটোনার্জিক নিউরন, এগুলা ইন্টারনিউরন, বুঝছেন? এগুলা এসে সরাসরি ডিসেন্ডিং যে আমাদের ডরসাল হর্ন আছে, ডরসাল হর্নের সরাসরি এখানে মানে কিছু ওই যে ইয়ে সাবস্টেন্স রিলিজ করে, আপনার সেরোটোনিন, নরএপিনেফ্রিন, তারপর আমাদের মরফিন। এইগুলা আবার শুধুমাত্র যে ডরসাল হর্নে রিলিজ করে তা না, এইগুলা যে র্যাফি ম্যাগনাস যেখানেই সিগন্যাল ইয়ে হবে সেইখানে এগুলা রিলিজ করে কনসেন্ট্রেশন বাড়ায় রাখে, বুঝছেন? বাড়ায় রাখে এটা করে কি, এটা ওই যে আমাদের যে এই আলটিমেটলি ডরসাল হর্ন থেকে পেইনটাকে উপরের দিকে যেতেই দেয় না, মানে এইখানেই আটকায় দেয় পেইনটাকে। এখানে মানে এটাই হলো পেইন মানে, মডুলেশনটা এখানে হবে। হ্যাঁ, পেইন মডুলেশনটা এখানে হবে। মানে এটা একটা জটিল প্রক্রিয়া, বিভিন্ন জায়গা থেকে এসে এই যে পেরিঅ্যাকুইডাক্টাল যে গ্রে, এই জায়গায় স্টিমুলেশন দিলেও আপনার এন্ডোজেনাস অপিওয়েড সিক্রেশন শুরু হয়ে যায়, এবং সেগুলোর ফলে হয় কি, আপনি যদি পেট কেটেও ফেলেন, আপনার পেইন ফাইবার গুলা পেইন ট্রান্সমিটই করতে দেয় না, মানে এই ডরসাল হর্ন থেকে যায় উপরে যায়ই না। এইরকম উপর থেকে নিচের দিকে কিছু ইনহিবিটরি ইন্টারনিউরন আছে। তবে এগুলা এত জটিল করে পড়ার দরকার নাই, আপনারা সহজ করে মনে রাখবেন। মানে আমার ইয়ে হলো যে আপনারা একদম সহজ করে মনে রাখার চেষ্টা করবেন, যে এই বইপত্রে এগুলা দেখবেন এখন যা আছে 5 বছর পরে আবার চেঞ্জ হবে। ঠিক আছে, আপনারা এই যে মডুলেশনটা এইখান থেকে জাস্ট করবেন, অরিজিনেটিং ইন দা অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, কর্টেক্স থেকেই শুরু হয়, অ্যামিগডালা, হাইপোথ্যালামাস, এই প্রত্যেকটা এরিয়াতেই আপনার ইনহিবিশন শুরু হয়ে যায়। হ্যাঁ, এগুলা মেইনলি হলো যে কিছু ফাইবারকে পাঠায়, ফাইবার ওই পেরিঅ্যাকুইডাক্টাল গ্রেতে যায়, তারপর হলো আপনার ওই যে নিউক্লিয়াস রেফি ম্যাগনাস এই এরিয়া গুলাতে যায়। এরিয়া গুলাতে গিয়ে ওই যে আপনার নরএপিনেফ্রিন, সেরোটোনিন এগুলার সিক্রেশন বাড়ায়, সাথে এন্ডোজেনাস অপিওয়েড এগুলোর মাধ্যমে মেইনলি ইনহিবিশন করে। এইটুকু বলতে পারলেই পাস। সেরোটোনিন, নরএপিনেফ্রিন এগুলা ট্রাই করবেন। বলো আর কিছু? আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার ফার্স্ট পেশেন্টের ডায়াগনোসিস টার্লফ সিস্ট। ডায়াগনোসিসে টার্লফ সিস্ট? টার্লফ সিস্ট কি? হ্যাঁ হ্যাঁ, টার্লফ সিস্ট এটা। টার্লফ টার্লফ সিস্ট মানে এটা কোন গ্রুপের মাসেল টানলে ভেতর থেকে সে পেইনটা মানে প্রেশারটা ফিল করতে হচ্ছে, তাকে টেনে মানে রাখতেছে? হ্যাঁ ভাই, কোন গ্রুপের কোন মাসল থেকে? কোন সাইডে, অ্যান্টেরিয়র থাই, ল্যাটারাল, না না, পেরিনিয়াল? এটা আসলে কি, সে ট্রাকশন টাইপের একটা পেইন অনুভব করে, নন স্পেসিফিক একটা পেইন। এটা সিস্ট, ওই সিস্টের কারণে হয় কি, টার্লফ সিস্টের থেকে কিন্তু ব্যথা হয়, এবং রেডিকুলার টাইপের ব্যথা হয়। মানে এগুলা হলো মেইনলি হয় প্রেসার ইফেক্ট টাইপের ইয়ে হয়, ব্যথা হয়। এগুলো সবসময় একদম স্পেসিফিক যে আপনার একটা সিঙ্গেল ডার্মাটোম অনুযায়ী ব্যথা যাবে এরকম না। পরবর্তীতে মানে কি ম্যানেজমেন্টটা কি দিবেন? পরবর্তীতে সেই যে সে নিউরোপ্যাথিক মেডিকেশন গুলা পাবে, তারপরে যদি লাগে এটাকে, যদি কোনোভাবেই কন্ট্রোল না হয়, এটা আপনার অপারেশন করে মার্সুপিয়ালাইজেশন করে সার্জনরা, কিন্তু আউটকাম খুব ভালো না, আবার হয়।
আর একটা করা যায়, আমি যেটা করতে পারি সেটা হলো যে যদি তার বেশি সমস্যা থাকে এইখানে গ্লুটিন দেওয়া যায়, ফিব্রিন গ্লু দিয়ে ওটা সিল করে দিয়ে আসা যায়। দুইটা, হ্যাঁ, নিডল দিয়ে আমরা ফিব্রিন গ্লু দিয়ে ওটা সিল করে আসতে পারি। কিন্তু এটা তার কিছু লাগবে না, আপনি এপিডুরাল স্টেরয়েড দিতে পারেন, এটাও তার সিমটম ইমপ্রুভ করবে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আর কারো কোনো কোশ্চেন? বলছি যে এই পেশেন্টের ক্ষেত্রে কোনটা করেছিলেন এবং তার আউটকাম কেমন ছিল আর কি, বা কেমন আছে? এইটা এখনো করি নাই, অল্প বয়সী মেয়ে তো। এই পেশেন্টের আমরা মানে এই নিউরোলেপটিক ড্রাগ দিয়ে ছেড়ে দিছি, বলছি যে আপনি এগুলা খান, এগুলাতে আপনার সিমটম ইমপ্রুভ করবে। আর তার তো ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, সে তো জানতেই পারে নাই যে তার সমস্যা কেন, তার ঝামেলা হচ্ছে। আগে তার তো জানতে হবে পেশেন্টের এডুকেশন, এটা খুব ভাইটাল, যে আপনার এইটার জন্য এটা হচ্ছে এবং এটার ম্যানেজমেন্ট এই আছে, এইটাও ভাইটাল। পেশেন্ট আপনার জন্য কাছে সবসময় মানে সারার জন্যই আসে না, কিছু কিছু জিনিস আছে যে এটা আপনি, এটার ফেলিওর রেট অনেক হাই, সুতরাং আপনি তো আগেই সারার জন্য ইয়ে করবেন না। আগে তার হলো ডায়াগনোসিসটা দিবেন, সে মানে তার লাইফস্টাইল মডিফাই করে তারপর তার ইয়ে করে সে পারে কিনা, এটা টলারেট করতে পারে কিনা, না পারলে তো সে তারপরে সার্জিক্যাল অপশনে যাবে, কিংবা ফিব্রিন গ্লু এগুলা বিদেশ থেকে আনায় আমরা সিল করে দিব কিনা, এগুলার পরের চিন্তা। এগুলা, হ্যাঁ, আরেকটা বলেন ভাই। সেকেন্ড কেসে আমি যদি ওখানে ইন্টারডিসকাল ওজোন অ্যাপ্লাই করি, ওটা কি হিল করতে সাহায্য করবে? এইটা আসলে কি, যে যে কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টই এখানে কাজ করার কথা, বুঝছেন। ওজন অ্যাপ্লাই করলেও এটার একটা ইমপ্রুভমেন্ট পাওয়ার কথা। ভিআইপি রোগী তো, এদের আসলে কি, এদের মানে যারা গরিব মানুষ ট্রিটমেন্ট ভালো হয়, যারা বেশি বড় লোক এদের ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট, এরা খুব সাফার করে, ঠিক আছে, কিংবা ডাক্তারের ভাই বোন, ডাক্তারের আত্মীয় স্বজন, এরা খুব সাফার করে। সেকেন্ডটা এটা ইন্টারডিসকাল ওজন, তারপর পিআরপি, মানে জাস্ট তার ওই ডিস্কের লিকিং যে ডিস্কটা ওইটা ইয়ে করতে হবে, না হলে তার এন্ডোস্কোপিক্যালি ওইখানে ইয়ে করা যায়, মানে ডিস্কের ভিতরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দেওয়া যায়, দিলেও এটা ইমপ্রুভ করে যাবে। এখন এটার প্যাথোফিজিওলজি, আমি কালকে একটা লেকচার শুনতেছিলাম যে এক ট্রান্সফোরামিনাল এরিয়াতেই 16টা জেনারেটর আছে, পেইন জেনারেট করতে পারে, লো ব্যাক পেইন, ঠিক আছে। এইগুলো হয় কি, ক্রনিক ইনফ্লামেশন থাকলে, ওইখানে ক্রনিক ইনফ্লামেশন থাকলে ওই যে বিভিন্ন ধরনের, এখানে প্রায় 6টার মতো লিগামেন্টই আছে ট্রান্সফোরামিনাল, যে ফোরামেনটা, এই ফোরামেনে 5 থেকে 6টা লিগামেন্ট আছে যেগুলা আমাদের রুটটাকে সাসপেন্ডেড রাখে। এই লিগামেন্ট গুলাও অনেক সময় ওই মানে আমাদের যে ইনফ্লামেটরি এক্সুডেট আসে, এগুলা করে কি ক্যালসিফিকেশন করে ফেলে, মানে শক্ত করে ফেলে। এর ফলে এটা মানে গিলেটিনের মতো একটা ইফেক্ট হয়। এখন তার এটা আলটিমেটলি আমরা যদি এগুলাতে না যায় কনজারভেটিভ, তাহলে পরে তার ইয়ে হলো ট্রান্সফারমিনাল এরিয়া দিয়ে গিয়ে বায়োকুপ্লাস্টি করা যায়, অথবা ওই মানে ওই এরিয়াটাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিয়ে আসা যায়, প্রোব ঢুকায় রেডিও, মানে ওই এরিয়াটাকে আমরা অ্যানলসটাকে অ্যানলোপ্লাস্টি করে দিয়ে আসবো, এরকম প্ল্যান। আর আরেকটা আছে, এখানে যদি মাল্টিফিডাস বা তার যদি কোর স্ট্রেংথেনিং কিছু করা হয়, তাহলে হ্যাঁ, সেটা হ্যাঁ, কি হেল্প করবে কিনা? কি ইশতিয়াক আহমেদ ভাইয়ের কোশ্চেন না? হ্যাঁ, জি। এটা ভাই ইসে খুব বেশি হেল্প করবে না তাকে, কারণ এটা আপনার বোঝাই যাচ্ছে রেডিকুলার পেন পায়ের দিকে আসে একদম। তারপরে ফিজিক্যাল এক্সারসাইজের তো অবশ্যই ভূমিকা আছে, ফিজিক্যাল এক্সারসাইজ, তার এই যে বায়োফিডব্যাক টিডব্যাক, এগুলোর অবশ্যই আপনার ইম্প্যাক্ট আছে, এগুলা ট্রাই করতে হবে। তার ফিজিক্যাল এক্সারসাইজ সে করে, কিন্তু মানে তার তার এই মানে ক্রনিক পেইন যে কি জিনিস আপনার প্র্যাকটিস করতে গেলেই বুঝবেন, বুঝছেন। আপনি পৃথিবীর সব ডিগ্রি নিলেও, পেইনের সব ডিগ্রি নিলেও, আপনি যদি এই ক্লিনিক্যালে এই এক্সপোজার না থাকে তাহলে কিছুই করতে পারবেন না। এই জন্য আমি সবাইকে বলি যে আপনারা ক্লাস করলেও আপনারা একটু মানে আমার চেম্বারে আসবেন। এখন আমি অনেকদিন ধরে দেখতে দেখতে আমি মোটামুটি ডায়াগনোসিস করতে পারি, তো আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন একটু সময় দিলেই। আমরা সবাই মিলেই শিখলাম, মানে আমার আসলে ওইরকম ইগো নাই যে আমি সব পারি আপনারা কিছু পারেন না, এরকম না। বিষয়টা হলো যে আমি চাই যে আমরা সবাই মিলে শিখি, জি। এবং যত বেশি মানুষকে আমরা শেখাতে পারবো আমাদের সাবজেক্টটা আপলিফট হবে। ব্লাইন্ডলি ইয়ে করে লাভ নাই, ব্লাইন্ডলি মানে আধা আধাই প্র্যাকটিস করে কোনো লাভ নাই। এটা প্র্যাকটিস করতে হলে আপনার
আমাদের নলেজটা এই লেভেলে নিতে হবে যে কেউ ডায়াগনোসিস না করতে পারলেও আমরা যেন, নাহলে আমি কিসের পিএন ফিজিশিয়ান, ঘোষণা দিতে হবে যে ভাই যে রুগী আপনি ডায়াগনোসিস করতে পারেন না ওই রুগী আমার কাছে পাঠাবেন, আমি আপনাকে পেইনের জেনারেটরকে এটা বের করে দেবো, এরকম ঘোষণা দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাইলে পরে না বাকিরা আমাদেরকে ইয়ে করবে যে হ্যাঁ এরা থ্যাংক কিছু ইউ একটা, আমরা সবাই পারবো, আপনারা হতাশ হবেন না, দেখবেন যে সবাই মানে সবাই একটা লেভেল ক্রস করে ফেলবেন। আপনারা খালি ধৈর্য ধরে থাকেন, সবগুলা লেকচার শুনবেন, আমি যা যা বলি বারবার শুনবেন আর বই থেকে পড়ে ফেলবেন। তাহলে আপনাদের কাজ হলো এখন পেইনের প্যাথোফিজিওলজি পড়া আর এই যে হিস্ট্রি টেকিংটা পড়া, ঠিক আছে? বাকিটা আমরা মানে পরের ইসে দেখবো। আর শুক্রবারের ক্লাসটা, হ্যাঁ ভাই বলেন। একটা কথা, যে প্যাথোফিজিওলজি যেটা মেইনলি অ্যানাটমি এন্ড ফিজিওলজি যেটা হ্যাঁ। মেইনলি পাথওয়ের, এটা ইজিলি কোনোভাবে ইয়া করা যায় না, কনসাইজ করা যায় না, মানে ইলাবোরেট তো অনেক। ইজিলি ভাই, ওই যে আমি যেটা বললাম না 2-3টা কথা, নিউরোমডুলেশন কি এটা পড়বেন, হ্যাঁ, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কি কি, ডিসেন্ডিং ট্র্যাক্ট কি কি, আর এই যে আমি ছবি দিয়েই দিছি, হ্যাঁ, ওই জায়গাগুলোর নাম খালি মনে রাখবেন, তাহলেই হয়ে গেল। ছবিগুলা দিচ্ছি, ওই ছবিগুলা জাস্ট খালি একটু দেখবেন, ওইগুলা খালি মনে রাখবেন, আর কিছু পড়া লাগবে না, তাহলে সোজা হয়ে গেল। কারণ বই টেক্সট বই বই পড়ে দেখতে আমারও মনে থাকে দেখতে না। গেলে আপনি মাথা যেটা খারাপ হয়ে যায়, বলছেন, টেক্সট বই আপনি যত যেটা কঠিন বলছেন থাকে। এটা ডেফিনেটলি আপনি যেটা বলছেন এটা আমারও মনে থাকে না, এই জন্য আমি যে সহজ করে পড়ি, এত কঠিন করে পড়ে আমার কোনো লাভ নাই। এটা আমার রোগী জানতে চায় না যে আমার ব্যথা ডিসেন্ডিং ইনহিবিটরি পাথওয়ে বলেন, আমার কাছে রোগী আসে ডায়াগনোসিসের জন্য, আমি সেটা করে দিতে পারি, রোগী খুশি। আপনারা এটা এই যে এই লেকচারটা পড়বেন, এটা পড়লে কয়েকটা কথা আছে এগুলা খালি একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হবে। আচ্ছা, আর থ্যাংক ইউ দাদা। তারপরে আমি আরো সহজ করে কিছু নোট দিব না, হ্যাঁ, এটা একদম সহজ করে আপনারা। আচ্ছা, ও আরেকটা কথা হলো কি, ইসে রিমন ভাইকে আমি আচ্ছা পরে বলবো না, আমি আমাদের আরেকটা গ্রুপ আছে বুঝছেন, ওই গ্রুপেও মানে যারা পেইন প্র্যাকটিস করে তারা যদি ইন্টারেস্টেড হয়, হ্যাঁ, তারা কিন্তু মানে ওই গ্রুপে জয়েন হতে পারে। মানে আমি যে এত বেশি কমার্শিয়ালি আমি পড়াতে চাই না কিছু, আমি যারা ধরেন যাদের উদ্দেশ্য ভালো, মানে যারা শিখতে চায় তাদের থেকে আমি কিছু পয়সা নেই, কারণ কি টাকা না নিলে কারো দায়িত্ব গুরুত্ব থাকে না। এই যে আমি ধরেন আমি চেম্বার করে এসে 1 ঘন্টা বক বক করলাম, মানে আমি টাকা না নিলে হবে কি কেউই আসবে না, মুখ গুরুত্বই দেবে না, এটা হলো একটা সমস্যা। আর যারা যারা জয়েন করতে চায় তাদেরকে আপনারা বলেন, সবাই মিলে আমরা শিখলাম। যারা প্র্যাকটিস করতে চায় তাদেরকে আমি মানে হেল্প করব, মানে ম্যাক্সিমাম হেল্প করব। আচ্ছা, আর পেইনের সব আচ্ছা ধরনের দাদা, রাজশাহীতে আমরা